মাইক্রোটিক কোর্সের আজকে আমরা ডে 6 নিয়ে আলোচনা করব। ডে 6 মূলত হচ্ছে ব্রিজ মোড কনফিগারেশন, অর্থাৎ মাইক্রোটিকে আমরা ব্রিজ কীভাবে কনফিগার করতে পারি। এনটিপি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার কনফিগারেশন, অর্থাৎ মাইক্রোটিক রাউটারকে আমরা যদি এনটিপি সার্ভার হিসেবে ইউজ করতে চাই অথবা মাইক্রোটিক রাউটারে এনটিপি ক্লায়েন্ট কনফিগার করতে চাই, তাহলে আমাদের কীভাবে করতে হবে বা এনটিপি প্যাকেজ আমাদের কীভাবে ইনস্টল করতে হবে, এই বিষয়টা আজকে আমরা দেখব। ভিলেন কনফিগারেশন, মূলত আমরা নর্মালি সাবনেটিং শিখে আসছি যে একটা /24কে আমরা প্রয়োজন অনুযায়ী /29 বা 30 এরকম করে সাবনেট করে করে আমরা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারি। কিন্তু এই ভিলেনগুলো, এই সাবনেটিংগুলো মূলত কোনো না কোনোটা ভিলেনের এগেইনস্টে অ্যাসাইন করা হয়, ডিরেক্ট ফিজিক্যাল ইন্টারফেস অ্যাসাইন না করে। তো মাইক্রোটিকে এই ভিলেন আমরা কীভাবে কনফিগারেশন করতে পারি সেটা আমরা আজকে দেখব। এছাড়াও যদি এরকমটা হয় যে আমরা ভিলেন দ্বারা পিপিওই সার্ভিস ম্যানেজ করবো, অর্থাৎ পিপিওই সার্ভার কনফিগার করব, এবং আমাদের ওএলটির এক একটা ইন্টারফেস এক একটা সিঙ্গেল ভিলেন দ্বারা চলবে, তাহলে আমরা সেক্ষেত্রে ভিলেন কীভাবে কনফিগার করব এবং হচ্ছে ভিলেনে পিপিওই সার্ভার কীভাবে এনাবেল করবো, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আবার অনেক সময় দেখা যায় আমরা যদি আপস্ট্রিম থেকে কোনো সার্ভিস রিসিভ করি, তাহলে আপস্ট্রিম আমাদের কি করবে, একটা ভিলেন দিবে, সেই ভিলেনের এগেইনস্টে আইপি আমাদেরকে প্রোভাইড করবে। তাহলে আমরা কীভাবে সেই ভিলেনটা কনফিগার করব, আইপি কীভাবে কনফিগার করব সেই ভিলেনে। হ্যাঁ, মূলত ভিলেন হচ্ছে যে আমরা চাইলে এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো আমরা চাইলে যে আমরা ভিলেনের মাধ্যমে সার্ভিস রিসিভ করতে পারি, আবার সার্ভিস প্রোভাইডও করতে পারি। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমরা একটা ফিজিক্যাল লিঙ্ক বা একটা মেইন লিঙ্ক, এর ভিতর দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো মাল্টিপল ভিলেন বা সার্ভিস প্রোভাইড করতে পারবো। তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমরা সেপারেট ব্যান্ডউইথ অ্যালোকেট করতে পারবো, মানে বুঝতে পারবো যে আমাদের ধরেন ইন্টারনেট কতটুকু লাগে, ভিলেন তারপরে জিএসি কতটুকু লাগে, এফএনএ কতটুকু লাগে, হ্যাঁ, বা বিডিএস কতটুকু লাগে, এই বিষয়গুলো আলাদা আলাদা করে ম্যানেজ করা সম্ভব এই ভিলেনের মাধ্যমে। এছাড়া আমরা বন্ডিং কনফিগারেশন করব। বন্ডিং মূলত হচ্ছে যে লেয়ার 2 মোডের রিডান্ডেন্সি উইথ হচ্ছে ক্যাপাসিটি আপগ্রেডেশন, অর্থাৎ আমি যদি চাই যে আমার ইন্টারফেসের ক্যাপাসিটি এখন 1 জিবি কিন্তু ব্যান্ডউইথ হয়ে গেছে 2 জিবি, তো সেক্ষেত্রে 1 জিবির উপরে ইন্টারফেস হচ্ছে 10G, কিন্তু নর্মালি অনেক সময় দেখা যায় 10G থাকে না। তো সেক্ষেত্রে আমরা দুইটা 1G আমরা কীভাবে একই সাথে কাজ করাতে পারি, বা দুইটা 1Gকে দিয়ে আমরা কীভাবে ব্যান্ডউইথ ট্রান্সফার করতে পারি। তো এর জন্য যেটা করতে হবে, একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করতে হবে যার নাম হচ্ছে বন্ডিং মাইক্রোটিকের ভাষায়। সেই লজিক্যাল ইন্টারফেসে আমরা যদি যে দুটা পোর্টকে চাচ্ছি সেই দুটা পোর্টকে অ্যাড করে দিব, তাহলে ওই দুটা পোর্ট বন্ডিংয়ের আন্ডারে কাজ করবে। মাইক্রোটিকে বন্ডিংয়ের বেশ কয়েকটা প্রোটোকল আছে, যেমন আমরা চাইলে এলএসিপি করতে পারি। এলএসিপি হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল। তো সাধারণত যদি এরকমটা হয় যে আমরা এক পাশে মাইক্রোটিক ইউজ করতেছি, অন্য পাশে অন্য কোনো ভেন্ডরের ডিভাইস এবং বন্ডিং করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এলএসিপি সিলেক্ট করব। এটা ল্যাবে গেলে আমি দেখাচ্ছি, মানে ল্যাব ডায়াগ্রাম থেকে বোঝাচ্ছি এটা। আচ্ছা, আর যদি এরকম হয় যে দুই দিকে মাইক্রোটিক ডিভাইস, সেক্ষেত্রে আমরা এলএসিপি না করে শুধু ব্যালেন্স আর একটা মোড আছে, এটাও আমরা সিলেক্ট করতে পারি বন্ডিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা দেখব ভিআরআরপি। ভিআরআরপি হচ্ছে মূলত ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল। এটা হচ্ছে যে ল্যান্ড সাইডের ব্যাকআপ, এক কথায় ল্যান্ড সাইডের রাউটারের ব্যাকআপ, ল্যান্ড সাইডের রাউটারের ব্যাকআপ ভিআরআরপি। তো যদি আমাদের একটা রাউটার নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জন্য ল্যান্ড সাইডে ইন্টারনেট মানে ইন্টারনেট ডিসকানেক্টেড না থাকে, হ্যাঁ, এর জন্য ল্যান্ড সাইডে আমরা দুইটা রাউটার ইউজ করবো। অ্যাটলিস্ট দুইটা রাউটারের মাঝখানে আমরা একটা ভার্চুয়াল রাউটার ক্রিয়েট করবো, মানে দুইটা রাউটার ইউজ করে একটা ভার্চুয়াল রাউটার ইউজ করবো। করে আমরা সিলেক্ট করে দিব যে একটা প্রাইমারি হবে বা একটা মাস্টার হবে, একটা আপনার স্লেভ হবে বা সেকেন্ডারি হবে বা ব্যাকআপ হবে। তো সেক্ষেত্রে যদি মাস্টার ডাউন হয়ে যায়, তাহলে ব্যাকআপ রাউটার অটোমেটিক্যালি মাস্টার রাউটার হবে এবং সেদিক দিয়ে ইন্টারনেট যাবে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি আইএসপিতে হোক বা কর্পোরেটে হোক কোন বিষয়গুলো বেশি লাগে, সব থেকে ব্রিজ লাগে,
এনটিপি ক্লায়েন্ট লাগে। অনেক সময় দেখা যায় এনটিপি সার্ভার করা হয় না মাইক্রোটিক, কিন্তু এনটিপি ক্লায়েন্টও করা হয়। আর হচ্ছে আপনার ভিলেন কনফিগার করতে হয় এবং হচ্ছে বন্ডিং। তো বন্ডিংয়ের এলএসিপি এটা মাঝে মধ্যেই লাগে, করতে হয় বিশেষ করে আইএসপিতে। হ্যাঁ, ভিআরআরপি অ্যাকচুয়ালি তেমন একটা লাগে না, সাধারণত এটা ইউজ করে না বিশেষ করে আইএসপির ক্ষেত্রে। তো আজকের ল্যাব ডায়াগ্রাম মূলত দুইটা। আমরা প্রথমে এই ডায়াগ্রাম নিয়ে কাজ করব। তো এখানে সবার আগে ডিভাইসগুলোকে আগে পাওয়ার অন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ইভেন্টই তো। আচ্ছা, তো দেখেন এই ডায়াগ্রাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে আইএসপি রাউটার বা মেইন যেটা রাউটার আমাদের, এই রাউটারে ওয়ান কানেক্টেড, ইন্টারনেট আসছে। এরপরে কোর রাউটার আমরা নিয়েছি, ধরেন এটা আমার একটা ক্লায়েন্টের কোর রাউটার। তো এই কোর রাউটারকে আমরা কি করছি, প্রথমে ইথার 1 দ্বারা কানেক্ট করছি। এরপরে হচ্ছে হয়তো ইথার 1 এর ক্যাপাসিটি ফুল হয়ে গেছে, তো আমাদের আরেকটা ইন্টারফেস লাগতেছে, আমরা কি করছি ইথার 2 কে অ্যাড করে দিয়েছি। তার মানে আইএসপি থেকে কোর রাউটার দুইটা ফিজিক্যাল লিঙ্ক, একটা হচ্ছে ইথার 1, একটা হচ্ছে ইথার 2। তাহলে দুইটা লিঙ্ক যখন আমরা একসাথে এখানে আপ করব, তাহলে আমরা যদি কোনো কিছু কনফিগার না করে নরমালি কিন্তু লিঙ্ক ট্রান্সফার মানে ব্যান্ডউইথ ট্রান্সফার হবে না। তাহলে কি করতে হবে, এই দুইটা লিঙ্ককে আমরা মার্জ করতে হবে, দুইটা লিঙ্কে আমাকে মার্জ করতে হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মূলত বন্ডিং। তো এখন এইদিকেও মাইক্রোটিক, এইদিকেও মাইক্রোটিক, তাহলে আমরা এখানে বন্ডিং এর এলএসিপিও করতে পারি, এলএসিপি লিঙ্ক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা, অথবা আমরা এখানে ব্যালেন্স আর আর করতে পারি। ব্যালেন্স আর আর মানে হচ্ছে রাউন্ড রবিন, অর্থাৎ একটা প্যাকেট যদি লিঙ্ক 1 দিয়ে পাঠায়, আর একটা প্যাকেট লিঙ্ক 2 দিয়ে, এর পরের প্যাকেট লিঙ্ক 1, পরের প্যাকেট লিঙ্ক 2। ঠিক আছে, এটা এই সিস্টেমটাকে বলা হচ্ছে রাউন্ড রবিন। তো এখানে আমরা বন্ডিং এর দুইটাই দেখব যে কিভাবে এলএসিপি বা হচ্ছে ব্যালেন্স আর আর মোডে করা হয়। তবে যদি এরকমটা হয় যে একদিকে মাইক্রোটিক আর একদিকে অন্য কোনো ডিভাইস, তাহলে অবশ্যই আমাদেরকে এলএসিপি করতে হবে। এলএসিপি হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল লিঙ্ক অ্যাগ্রিগেশনের। এটাকে অনেক সময় ইথার চ্যানেল হিসেবেও চিনবেন, ইথার চ্যানেল বা পোর্ট চ্যানেল। হ্যাঁ, ওকে। এরপরে আমরা এখানে এনটিপি ক্লায়েন্ট কনফিগার করব আইএসপি রাউটারে। কেন? কারণ হচ্ছে যদি আমরা চাই যে এই সবগুলো ডিভাইসেই টাইম ঠিক রাখার জন্য আমরা বাইরের কোনো এনটিপি সার্ভার ইউজ করব না, আমরা আমাদের লোকাল এনটিপি সার্ভার ইউজ করব। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই রাউটারে একটা এনটিপি সার্ভার এনাবেল করতে হবে। তো এখন এই রাউটারে এনটিপি সার্ভার এনাবেল করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই রাউটারের নিজের টাইম ঠিক রাখতে হবে। এই রাউটারের নিজের টাইম যদি ঠিক না থাকে, তাহলে সে তো ভুল এনটিপি আপডেট প্রোভাইড করবে। তো এর নিজের টাইম ঠিক রাখার জন্য আমাদেরকে একটা এনটিপি ক্লায়েন্ট কনফিগার করতে হবে, যেটা আমরা একটা পাবলিক এনটিপি সার্ভার থেকে ইউজ করব। এরপরে আমরা এই রাউটারে এনটিপি সার্ভারও এনাবেল করে দেব। দেন অন্যান্য সকল ডিভাইসে এনটিপি সার্ভারের আইপি হিসাবে আমরা এই আইএসপি রাউটারের আইপিকে ইউজ করব। অর্থাৎ এই ডিভাইসগুলো এনটিপির আপডেট পাবে আইএসপি রাউটার থেকে। বুঝা গেছে? সো প্রথম রাউটারে আমরা এনটিপি ক্লায়েন্ট এবং সার্ভার দুটোই কনফিগার করব, আর বাকিগুলোতে এনটিপি ক্লায়েন্ট কনফিগার করব এবং দেখব যে টাইম ঠিক মতো কাজ করে কিনা। এরপর ভিলেন। তো আমরা এইখানে দেখেন দুইটা ক্লায়েন্ট দেখতে পাচ্ছি, ক্লায়েন্ট 1 এবং ক্লায়েন্ট 2, একটা সুইচ দ্বারা কানেক্টেড। তো আমরা এখানে ভিলেন কনফিগার করব।
কোন ইন্টারফেসে? ইথার 3 ইন্টারফেসে। সাধারণত এই ভিলানকে আমরা সাব ইন্টারফেস হিসেবে বলে থাকি, যে সাব ইন্টারফেস ক্রিয়েট করতেছে বা ইন্টার ভিলান রাউটিং করতেছে, এরকম আর কি। তার মানে এই ফিজিক্যাল ইন্টারফেসের আন্ডারেই আমি দুইটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করব। ফর এক্সাম্পল, এখানে ভিলান একটা 10 আছে, একটা 11 আছে। কনফিগার করার পরে সেই ভিলানে আমি আইপি অ্যাসাইন করব, এখানে একটা অ্যাসাইন করব, আর এই ক্লায়েন্টকে সেম ভিলান দিব এবং এই ব্লকের অন্য একটা আইপি দিব। তারপর দেখবো যে এরা ইন্টারনেট পাচ্ছে কিনা। ঠিক আছে? আর এইখানে যেহেতু আমাদের সুইচ কনফিগার করতে হবে, যদি এর আগে আমরা দেখছি, এই সুইচ মানে হচ্ছে আমরা নর্মালি ব্রিজ কনফিগার করব। ঠিক আছে? ব্রিজ কনফিগার করার পরে এই ডিভাইসের অন্যান্য পোর্টগুলোকে সেই ব্রিজের আন্ডারে অ্যাড করে দেব। ব্যাস, তাহলেই এই ডিভাইসটা পুরোপুরি সুইচ হিসেবে কাজ করবে। বুঝা গেছে? আর এখানে এগুলো হচ্ছে সিস4 কমান্ড, এগুলা যদি লাগে এটা তো থাকলে আপনারা দেখতে পারবেন। অনেক সময় সিস4 সুইচে কাজ করতে গেলে আমাদের এই কমান্ডগুলো লাগে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে, যেহেতু ইভেন্টিতে কাজ করতেছি, প্রত্যেকটা ডিভাইসে রমন নেটওয়ার্ক এবং আইডেন্টিটি সেট করা। ঠিক আছে? প্রত্যেকটা ডিভাইসে রমন নেটওয়ার্ক এবং আইডেন্টিটি সেট করা। টুল রমন সেট এনাবেল ইয়েস, এটা হচ্ছে ক্লায়েন্ট 2। কালারটা দুইটা কমান্ডের জন্য চেঞ্জ করতেছি না, কারণ প্রত্যেকটা চেঞ্জ করতে হবে ইন্ডিভিজুয়াল। এই জায়গা করে দিন। অ্যাডমিন কোনো পাসওয়ার্ড নাই। এটা হচ্ছে ক্লায়েন্ট 1। শেষ, সবগুলো ডিভাইসে আমাদের রমন নেটওয়ার্ক এবং আইডেন্টিটি সেট করা শেষ। হ্যাঁ, এখন আমরা দেখি উইনবক্স দিয়ে অ্যাক্সেস করতে পারি কিনা। আইএসপি রাউটার ম্যাক চলে আসছে অলরেডি, ম্যাকে ক্লিক করলাম, কানেক্ট। আইএসপি রাউটার লগ ইন হয়ে গেছে, দেন কানেক্ট টু রমন দেব। তাহলে সবগুলো চলে আসার কথা, চলে আসছে। তাহলে আইএসপির পরে হচ্ছে কোর রাউটার। ওকে, তাহলে এখন আমরা কি করব, আইএসপি রাউটারে সবার আগে ইনশিওর করব ইন্টারনেট পাচ্ছে কিনা, মানে ওএন কনফিগারেশন। এইখানে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করলেই আইএসপি রাউটারে ইন্টারনেট চলে আসবে। তাহলে এই কাজটা সবার আগে করি। তো ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট। কোন ইন্টারফেসে করব? ইথার 10, ডায়াগ্রাম ইথার 10 আছে, এই যে ইথার 10। ইউজ পিআর ডিএনএস অ্যাড ডিফল্ট ডিএস আছে। ওকে, আইপি পেয়ে গেছে। এখন আমরা এখানে গুগল পিং করে চেক করব। গুগল পিং করে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের
ওয়েন কনফিগারেশন ডান আইএসপি রাউটারে। এখন আমরা ল্যান্সের জন্য দেখেন এতদিন আমরা কি করতাম, যদি একটা ইন্টারফেস চিন্তা করি ইথার ওয়ান, তাহলে এতদিন যেটা করতাম সেটা হচ্ছে ইথার ওয়ানে আমরা একটা আইপি অ্যাসাইন করব। ধরেন আমি একটা কাজ করি, আগে একটা লিঙ্ক বাদ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখন একটা লিঙ্ক আছে ইথার ওয়ান থেকে ইথার ওয়ান, তাহলে আমি এই লিঙ্কে এই নেটওয়ার্ক ব্লকের একটা আইপি অ্যাসাইন করব, অন্য একটা আইপি এখানে অ্যাসাইন করব, তাহলে এই রাউটার ইন্টার পাবে আর নেট করে ফেলবো, তাই না? এটাই তো করি। মানে আমি যদি এই রাউটার থেকে এই রাউটারকে ইন্টারনেট দিতে চাই, তাহলে এই রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাসাইন করতে হবে, দেন একটা নেট করতে হবে যেহেতু প্রাইভেট আইপি, ব্যাস। আর এই রাউটারে কী করতে হবে, ওই নেটওয়ার্ক ব্লকের সেকেন্ড আইপিটা অ্যাসাইন করবো, পরের আইপি অ্যাসাইন করবো, দেন একটা ডিফল্ট রাউট দিব, তাহলেই ইন্টারনেট পেয়ে যাবে। ঠিক আছে? কোন রাউটারে? কোন রাউটারে? দেখেন আমি যদি একটা ইন্টারফেস আপাতত অ্যাসাইন করি, আইপি অ্যাড্রেস দেন হচ্ছে প্লাস আইপি হচ্ছে 192.168.1.1/30, ইন্টারফেস ইথার ওয়ান। আচ্ছা, তারপরে নেট করতে হবে, আইপি ফায়ারওয়াল নেট প্লাস চেইন সোর্স নেট অ্যাকশন। ঠিক আছে? এখন নেট ঠিক হয়েছে কি না আমরা কি করতে পারি, সোর্স ধরে পিং করতে পারি। সোর্স ধরে পিং পাচ্ছে, তখন নেট কনফিগারেশন ঠিক আছে। আইএসপি রাউটারের কাজ শেষ। এখন আমি চলে যাব কোর রাউটার। তাহলে কোর রাউটারের কাজ কি, ইথার ওয়ান ইন্টারফেসে আইপি অ্যাসাইন করব ওই নেটওয়ার্ক ব্লকের সেকেন্ড আইপি। ঠিক আছে? দেখেন এই আইপি যদি না বোঝেন তাহলে তো নতুন করে কিছু বলার নাই। এই নেটওয়ার্ক ব্লকের প্রথম আইপিটা এখানে অ্যাসাইন করছি, সেকেন্ড আইপিটা এখানে অ্যাসাইন করছি, 1 হচ্ছে এখানে, 2 হচ্ছে এখানে, ইন্টারফেস ইথার ওয়ান। আর কি করতে হবে, ডিএনএস এবং হচ্ছে ডিফল্ট লগ, মানে স্ট্যাটিকে যেভাবে ইন্টারনেট আপ করে, আইপি রাউটস প্লাস ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের দেখলাম যে ইথার ওয়ান দিয়ে কোর রাউটারকে আমরা আপ করলাম। এখন দেখেন বন্ডিং এর প্রয়োজনীয়তা কি, বা কেন আসলে আমার এইটা লাগবে। মেইন রিজনটা হচ্ছে যে আগে এই ক্লায়েন্টের বা কোর রাউটারের ব্যান্ডউইথ ছিল ধরেন 800 এমবিপিএস, 800 এমবিপিএস সাপোজ। পরে ধীরে ধীরে তার ক্লায়েন্ট বাড়ছে, ব্যান্ডউইথ বাড়ছে, এখন তার ব্যান্ডউইথ হয়ে গেছে 1500 এমবিপিএস। ঠিক আছে? তার ব্যান্ডউইথ হয়ে গেছে 1500 এমবিপিএস। তাহলে আমরা দেখি এই ইন্টারফেসটা কতটুকু দেখাচ্ছে এর ব্যান্ডউইথ বা ক্যাপাসিটি। ঠিক আছে? কীভাবে চেক করবো, মাইক্রোটিকের ইন্টারফেসের ক্যাপাসিটি চেক করার নিয়ম হচ্ছে আমি যে কোনো রাউটার থেকে চেক করতে পারি। ধরেন আইএসপি রাউটারে ইন্টারফেস যাব, যাওয়ার পরে কোন ইন্টারফেস, ইথার ওয়ান, তাই না? তাহলে আমি ইথারনেট থেকেও দেখতে পারি, ইন্টারফেস থেকেও দেখতে পারি, যে কোনো এক জায়গা থেকে। ইথার ওয়ান ওপেন করলাম, ওপেন করে স্ট্যাটাসে যাব, কী দেখাচ্ছে, রেট 1 জিবি দেখাচ্ছে। ঠিক আছে? আর মাস্ট বি ফুল ডুপ্লেক্স তো ঠিক থাকতেই হবে 1 জিবি। তার মানে এই ইন্টারফেসের ক্যাপাসিটি হচ্ছে 1 জিবি। তাহলে 1000 এমবিপিএস এর উপরে কিন্তু ব্যান্ডউইথ যাবে না, 1000-এর উপর যাবে না, 1 জিবি মানে 1000 এমবিপিএস। হ্যাঁ, তাহলে কিভাবে আমরা 1500 এমবিপিএস এখন ট্রান্সফার করব? এখন আইএসপি বলতেছে ঠিক আছে, তাহলে আমি 10 জি লিঙ্ক দিচ্ছি, 1 জিবির উপরে গেলে কিন্তু 10 জি লিঙ্ক দরকার। ঠিক আছে? 10 জি লিঙ্ক দিচ্ছি, 10 জি লিঙ্ক দিয়ে আপ করে, কিন্তু ক্লায়েন্টের রাউটারে 10 জি নাই,
বুঝতে পারছেন? ক্লায়েন্টের রাউটারে 10G নাই, তাহলে এখন কিভাবে অ্যাপ করবে? বুঝছেন? ক্লায়েন্টের রাউটারে 10G নাই, তাহলে এখন কিভাবে অ্যাপ করবে? তাহলে এটারই বিকল্প সলিউশন হিসাবে আইসি বলতেছে ঠিক আছে, তাহলে আমি আরো একটা 1G লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আরো একটা 1G লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? 1G প্লাস 1G 2G, মানে 2000 MBPS ট্রান্সফার করতে পারবে, ব্যান্ডউইথ 1500, এনাফ। ঠিক আছে, আবার যখন ব্যান্ডউইথ মনে করেন 1800-1900 MB হয়ে যাবে, তখন প্রয়োজনে 10G করবে যেভাবেই হোক, অথবা আরো একটা 1G লিঙ্ক নিবে। এখন ওইরকম লিমিটেশন নাই আপাতত, কয়টা লিঙ্ক পর্যন্ত দেওয়া হয়নি, আমরা আজকে দিয়ে দিব কয়টা লিঙ্ক নেয়। এই রাউটারের পোর্ট আছে মনে করেন একটা বাদ দিয়ে 9টা পোর্ট আছে, তাহলে 9টা পোর্টকে অ্যাড করে দেবে, কয়টা নেয়। সাধারণত আমরা এ পর্যন্ত 4টে লিঙ্ক দিয়ে করছি পর্যন্ত রিয়েল রাউটারে। ঠিক আছে, তবে অনেক সময় দেখা যায় বন্ডিং যদি বেশি হয়ে যায়, তাহলে মাইক্রোটি আবার অ্যাবনর্মাল আচরণ করে। ধরেন একটা বন্ডিং করা আছে, 2টা আছে, সমস্যা না, চলবে। 3টা বা 4টা বন্ডিং যদি হয়ে যায়, তখন কিন্তু একটু অ্যাবনর্মাল আচরণ করে। হ্যাঁ, মানে তখন আসলে আমি দেখছি এরকম, আমি 3টা বন্ডিং করে একটু প্রবলেম পাইছিলাম। তো হতে পারে ওই মুহূর্তের ওএস এর প্রবলেম, এটা অনেক আগে আর কি। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমাদেরকে আরেকটা 1G লিঙ্ক অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমরা বন্ডিং কনফিগার করব। তো মাইক্রোটিকে আমরা যাই করি না কেন, আমাদের পাওয়ার অফ করে করতে হবে, নতুন করে কনেকশন করতে গেলে। তাহলে আর একটা লিঙ্ক দিচ্ছি, এটা হচ্ছে Ether2 থেকে Ether2। এই প্রথমের অবস্থা আসছে এখন, ঠিক আছে, আইপির এদিকে থাক, ব্যাস। তাহলে এখন পাওয়ার অন করে দেওয়া। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না? মেঘ আসে না এখন, আসছে। তাহলে এখন যেটা করতে হবে, আমরা আগে বন্ডিং কনফিগার করব, দেন বন্ডিংয়ে 2টা ইন্টারফেস অ্যাড করে দিব, দেওয়ার পরে ওই বন্ডিংয়ে আমরা আইপি অ্যাসাইন করব। তাহলে দেখেন এখানে ক্যাপাসিটি আপগ্রেডের পাশাপাশি আরোটা কাজ হচ্ছে, সেটা রিডান্ডেন্সি হচ্ছে। যদি একটা লিঙ্ক কাটা পড়ে, তাহলে আর একটা লিঙ্ক দিয়ে কিন্তু 1 GB পাবে। বুঝা গেছে? যায় না কেন? আচ্ছা, দেখেন
তাহলে চলে যাব ইন্টারফেসেস, দেন হচ্ছে বন্ডিং। এখানে যাওয়ার পর হচ্ছে প্লাস। তো বন্ডিং এর নাম আমি দিতেও পারি, নাও দিতে পারি। দিলাম ধরেন বন্ডিং উইথ কোর। যদি দুইটা তিনটা বন্ডিং থাকে তারা কার সাথে করতে সেটা নামটা দেওয়াটা ভালো। দেন সেকেন্ড যে ট্যাব বন্ডিং, এখানে আসার পরে কোন কোন যে স্লেভ ইন্টারফেস, তাহলে আমি এখানে অ্যাড করব ইথার 1 এবং ইথার 2। তাহলে ইথার 1, দেন আর একটা ইন্টার অ্যাড করে নেয় ইথার 2 দিচ্ছি। এই যে মোড ব্যালেন্স আর দুদিকে মাইক্রোটলে ব্যালেন্স আর 802.3D দিই, তাহলে এটা হচ্ছে LACP। ঠিক আছে, এতটুকুই। তাহলে মাইক্রোটিকে LACP করতে হবে, তাহলে বন্ডিং এসে এই যে মোড 802.3D দিয়ে দেবে, এটা হচ্ছে LACP স্ট্যান্ডার্ড। দেন এই যে ট্রান্সমিট হ্যাশ পলিসি, এই যে লেয়ার 2 লেয়ার 3 সিলেক্ট করে দেবো, দ্যাটস ইট, অ্যাপ্লাই। ওকে, এখন দেখি কয়টা ইন্টারফেস অ্যাড করা যায়। নিয়ে নিয়েছে তো। এক থেকে 9 পর্যন্ত দিয়েছি, 10টা দেওয়ার জন্য হাফ লিঙ্কের। হ্যাঁ, তার মানে ইন্টারফেসটা নিচ্ছে। আবার দূরে থাকা ইথারন ইথার 2। তাহলে মাইক্রোটিক অর্থাৎ আইএসপি রাউটারের মাইক্রোটিক আমাদের কাজ করা শেষ। এখন আমরা কি করব দেখেন, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। এখন কিন্তু মূল ইন্টারফেস বন্ডিং, তাহলে আইপি অ্যাসাইন করব, আইপি অ্যাড্রেস, দেন এই যে ইথার 1 অ্যাসাইন করছিলাম এটাকে চেঞ্জ করে এখন দিয়ে দেবো বন্ডিং। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আইপি অ্যাড্রেসটা বন্ডিং অ্যাসাইন হবে। এরপরে হচ্ছে আইএসপি রাউটারের কাজ শেষ, চলে যাব কোর রাউটার। কোর রাউটারে গিয়ে ইন্টারফেসেস বন্ডিং প্লাস এটা দিলাম হচ্ছে বন্ডিং উইথ আইএসপি, দেন হচ্ছে বন্ডিং ইথার 1 থাকবে, ইথার 2 থাকবে। যেহেতু ওইদিকেও আমি LACP স্ট্যান্ডার্ড সিলেক্ট করছি 802.3D, এদিকেও 802.3D। ট্রান্সমিট হ্যাশ পলিসি লেয়ার 2 লেয়ার 3, লেয়ার 2 লেয়ার 3 যদি না দিই, হ্যাঁ, তাহলে যেটা হবে যে হয়তো আমার কোনো একটা ইন্টারফেস দিয়ে আমার ডাউনলোড বা আপলোডটা হচ্ছে না। আর যখন লেয়ার 2 লেয়ার 3 দিব, দুটো ইন্টারফেস দিয়ে আমার আপলোড ডাউনলোড হবে। আর লিঙ্ক মনিটরিং এখানে দুইটা আছে, ARP হচ্ছে MII। তো লিঙ্ক মনিটরিং কোনটা মনিটরিং, এটা হচ্ছে আপনার এই লিঙ্কটা আর হচ্ছে এই লিঙ্কটা। মাইক্রোটিক অটোমেটিক্যালি এই লিঙ্ক দুইটাকে মনিটরিং করবে, মানে LACP-র আন্ডারে বা বন্ডিং এর আন্ডারে যে পোর্টগুলো আছে। কেন? কারণ কোনোটা লিঙ্ক যদি ফেল করে তাহলে তো ওই লিঙ্ক দিয়ে ট্রাফিক পাঠাবে না। এটা মনিটরিং করার জন্যই বাই ডিফল্ট MII প্রোটোকলটা সিলেক্ট করা থাকে। এটাই হচ্ছে মোর ফাস্টার দ্যান ARP, মানে ARP থেকে এটা অনেক বেশি ফাস্ট। তো যার ফলে বাই ডিফল্ট MII সবসময় থাকে এবং আমরা এটা ইউজ করি এই LACP লিঙ্ক দুটাকে মনিটরিং করার জন্য। হ্যাঁ, এবার এখানে বন্ডিং ক্রিয়েট করা শেষ, আমরা আইপি অ্যাসাইন করব। তাহলে আইপিটা ছিল ইথার 1-এ, এখন আইপিটা হবে বন্ডিং। আর অলরেডি DNS এবং হচ্ছে গেটওয়ে অ্যাসাইন করাই আছে। তাহলে এখন দেখি কোর রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছে কিনা। ঠিক আছে, তো যদি আমার বন্ডিং প্রপারলি কাজ না করতো তাহলে কিন্তু ইন্টারনেট পাইতো না। দেখেন এখন ট্রাফিক কিন্তু বন্ডিংই দেখাচ্ছে, TXRX। হ্যাঁ, দুইটা ইন্টারফেসে কিন্তু ব্যান্ড দিতে হবে। বুঝা গেছে?
যদি কোনো একটা ফেল করে বা ডাউন হয়ে যায় তাহলে আরেকটা দিয়ে ট্রাফিক পাবে। তাহলে বলেন বন্ডিং কনফিগার করা কত সহজ। ইন্টারফেস বন্ডিং, যে আমরা নাম এটা দিলাম আর কোন কোন ইন্টারফেস থাকবে। হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখেন ইন্টারফেসেস ether1 ether2 এর সামনে এজ দেখাচ্ছে, এজ ফর হচ্ছে স্লেভ, এজ ফর হচ্ছে স্লেভ, আর ফর হচ্ছে রানিং, আর এস ফর হচ্ছে স্লেভ। কেন? কারণ এখন এই দুইটা ইন্টারফেস এটা লজিক্যাল ইন্টারফেসের আন্ডারে আছে, বন্ডিং এর আন্ডারে আছে, যার ফলে এগুলো স্লেভ ইন্টারফেস হিসেবে আছে। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এখন আমরা যদি ব্যালেন্স আর আর করতে চাই তাহলে জাস্ট বন্ডিংয়ে এখান থেকেও চেঞ্জ করতে পারি, বা বন্ডিংয়ে আসার পরে আমরা মোড ব্যালেন্স আর আর করতে পারি। ঠিক আছে, সাধারণত এই দুইটা বেশি ইউজ করা হয়ে থাকে, ব্যালেন্স আর রাউন্ড রবিন। তো দুইটা ইন্টারফেস দিয়ে একদম মানে সমান করে ব্যান্ডউইথ ট্রান্সফার করে। তো সাধারণত দুই দিকে যদি মাইক্রোটিক হয় তাহলে ব্যালেন্স আর আর আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ব্যালেন্স আর আর দিলাম, তাহলে এইদিকেও ব্যালেন্স আর আর দিলাম। এখন দেখি চেক করে, ঠিক আছে। এই ছিল বন্ডিং। যদি আমরা এখন টাইম নিয়ে কাজ করি, অর্থাৎ এনটিপি ক্লায়েন্ট এবং সার্ভার নিয়ে কাজ করি, তাহলে আমাদের যেটা করতে হবে, সবার আগে আইএসপি রাউটারে আমাদেরকে দেখতে হবে টাইম অ্যান্ড ডেটের কী অবস্থা। দেখেন মাইক্রোটিকের টাইম দুইভাবে ঠিক করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে অটোমেটিক্যালি বা এনটিপি ক্লায়েন্টের সাহায্যে। ম্যানুয়ালি হচ্ছে যে আমরা সিস্টেম থেকে ক্লক, এখান থেকে রাউটার টাইম ঠিক করে দেব, রাউটারের ডেট টাইম সব কিছু। কিন্তু অনেক সময় দেখা যায় হঠাৎ করে রাউটার রিস্টার্ট দিয়ে নিছে, বা কোনো কারণে একদিন বন্ধ ছিল, তারপর চালু করবো দেখবো যে টাইমটা ঠিক নাই, টাইমটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে পার্মানেন্টলি সলিউশন করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এনটিপি ক্লায়েন্ট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে যেটা হবে যে রাউটারে যখনই ইন্টারনেট কানেক্ট থাকবে বা সে যখনই আপ হবে এবং সে এনটিপি সার্ভারকে রিচ করতে পারবে, এবং এনটিপি সার্ভার থেকে সে অটোমেটিক্যালি তার নিজের টাইমটা ঠিক করে দেবে। এটা হচ্ছে এনটিপি ক্লায়েন্টের কাজ। এনটিপি ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে হচ্ছে সে সার্ভার থেকে সার্ভিসটা নেবে। তাহলে আমরা যখন এনটিপি ক্লায়েন্ট কনফিগার করব, তখন আমরা একটা ভ্যালিড এনটিপি সার্ভারের আইপি অ্যাসাইন করে দেব। তো এখন আমি এর আগেও বলছিলাম, যদি আমি চাই যে আমি এই সবগুলা ডিভাইসে আমি লোকাল এনটিপি সার্ভার ইউজ করব, কোনো পাবলিক এনটিপি ইউজ করব না, তাহলে আমাকে তো লোকাল একটা এনটিপি সার্ভার তৈরি করতে হবে। তাহলে আমি যদি ধরে নেই এইটাই আমার লোকাল এনটিপি সার্ভার হবে, কিন্তু এর নিজের টাইম ঠিক রাখতে হবে। তাহলে এই জন্য বাকিগুলোতে না করলেও শুধুমাত্র এই রাউটারে আমি কী করবো, একটা বাইরের ভ্যালিড পাবলিক এনটিপি সার্ভার অ্যাড করে দিব। তাহলে এর নিজের টাইম ঠিক থাকবে, তারপর এটাকে এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করে দেব, তাহলে সে বাকিদেরকে এনটিপি আপডেট প্রোভাইড করতে পারবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এনটিপি সার্ভার এবং ক্লায়েন্ট কনফিগার করতে গেলে আমাদের একটা প্যাকেজ লাগে, সেই প্যাকেজের নাম হচ্ছে এনটিপি। ঠিক আছে, বিশেষ করে সার্ভার কনফিগার করতে গেলে। এনটিপি ক্লায়েন্ট আমরা নর্মালি সিস্টেম থেকে এসএনটিপি ক্লায়েন্ট, তো যদি কোনো মাইক্রোটিকে আমরা সিস্টেম থেকে এসএনটিপি ক্লায়েন্ট দেখি, তার মানে হচ্ছে ওই রাউটারে এনটিপি ক্লায়েন্ট এনটিপি প্যাকেজ ইনস্টল করা নাই। ঠিক আছে, এই জন্য তার পরিবর্তে এসএনটিপি ক্লায়েন্ট পাচ্ছে। কিন্তু আমি তো এই রাউটারে কী করবো, একই সাথে এনটিপি সার্ভারও করবো, তাহলে আমাকে মাস্ট বি এই রাউটারে এনটিপি প্যাকেজটা ইনস্টল দিতে হবে। ঠিক আছে, তাহলে কোনো রাউটারে আমি যখন সিঙ্গেল একটা প্যাকেজ ইনস্টল দিব, আমাকে কয়টা বিষয় খেয়াল রাখতে হবে, এটা আমাদের প্রথমে ক্লাস। একটা রাউটারে যখন সিঙ্গেল একটা প্যাকেজ ইনস্টল দিব,
কয়টা বিষয় খেয়াল রাখতে হবে বলেন? একটা রাউটার যখন সিঙ্গেল একটা প্যাকেজ ইনস্টল দেব তখন দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, ওই রাউটারের কারেন্ট ওএস ভার্সন এবং ওই রাউটারের আর্কিটেকচার। আপনারা দেখেন না, ভিডিওগুলো দেখেন না, তাহলে তো হবে না। তো এই রাউটারের এই মুহূর্তে কারেন্ট ওএস ভার্সন মানে ইনস্টল করা যে ভার্সনটা, তো আমরা সিস্টেম থেকে রিসোর্সে গিয়ে সব দেখতে পারি, সিস্টেম থেকে রিসোর্সেস। তাহলে এই মুহূর্তে দেখেন এই যে ভার্সন, এটা ওএস এর ভার্সন 6.48.6 এবং তার আর্কিটেকচার হচ্ছে x86_64, ঠিক আছে? x86_64 আর্কিটেকচার। তাহলে আমাকে এই 6.48.6 এর এবং x86 আর্কিটেকচারের এক্সট্রা প্যাকেজ ডাউনলোড করতে হবে, করে আমাকে ইনস্টল দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে মাইক্রোটিকের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে ট্রেনিং, সফটওয়্যার, এখানে আসার পরে আমার লাগবে 6.48, তাই না? তাহলে 6 ভার্সন আবার 6.49 আছে, তাহলে 6 ভার্সন এখানে নাই, দেখেন। তাহলে আমার 6.48 কীভাবে ডাউনলোড করবো? আমার তো 6 ভার্সনের 6.49 আছে, তাহলে আমাকে যেতে হবে ডাউনলোড আর্কাইভ, পুরাতন যে ভার্সনগুলো সব এখানে আছে। তাহলে ডাউনলোড আর্কাইভে যাব, গেলাম, যাওয়ার পরে এখান থেকে সবার আগে সিলেক্ট করতে হবে 6.48.6, 6.4948.4 আছে। দেখি তো 6.48.6 এই যে আছে, মিস করে গেছি 6.48.6। হ্যাঁ, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এখন যতগুলো আপনার 6.48.6 এর সফটওয়্যার সব কিছু এখানে আছে। তাহলে আমাদের দরকার কি x86 32 বিটটা, এটা হচ্ছে বিট, ঠিক আছে? কিন্তু x86 হচ্ছে অ্যাকচুয়াল আর্কিটেকচার। তাহলে এই যে সব এগুলো হচ্ছে x86 না 32 বিট। হ্যাঁ, আচ্ছা, সব দেখেন x86, হ্যাঁ, এই কোনটা। তাহলে x86 এর আমার লাগবে এক্সট্রা প্যাকেজ, দ্যাট ইজ অল প্যাকেজেস, ঠিক আছে? অল প্যাকেজের ভিতরে আছে, ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম পুরাতন ভার্সন খুঁজে না পেলে কীভাবে ডাউনলোড করবো। হ্যাঁ, আচ্ছা, তো আপাতত এখানে আমি একটা ফোল্ডারেই এখানে রেখে দিই এবং এটাকে স্টার্ট করবো, যেটা জিপ করা আছে। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে সবগুলো এখানে এক্সট্রাক্ট করলাম। এখন আমার দরকার কোনটা? এনটিপি, তাই না? তাহলে এনটিপি এখানে আছে, এই যে এনটিপি। তাহলে এনটিপি প্যাকেজটা এখন কপি করব, কপি করে আইএসপি রাউটারে আমার দিতে হবে, তাই না? আইএসপি রাউটারে দেবে, তাহলে আইএসপি রাউটারে ফাইলে এসে পেস্ট করে দেবে। এবার আমি সিস্টেম থেকে রিবুট দিব। তাহলে যখন ইনস্টল হয়ে যাবে তখন তুমি এই জায়গায় এনটিপি ক্লায়েন্ট, এনটিপি সার্ভার দেখাবে, তার পরিবর্তে এই যে এসএনটিপি ক্লায়েন্ট আর থাকবে না। তাহলে সিস্টেম রিবুট।
অন হয়ে গেছে। আচ্ছা দেখেন প্যাকেজটা এখানে নাই, তোমার ইনস্টল হয়ে গেছে। সিস্টেম থেকে যে এনটিপি ক্লায়েন্ট, এনটিপি সার্ভার, সিস্টেম থেকে প্যাকেজে যাই, দেখেন এই যে এনটিপি, বুঝা গেছে? তার মানে আমাদের এনটিপি প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাদেরকে একটা কাজ শুধু একবার করতে হবে যে কোনো মাইক্রোটিকে, মানে এনটিপি ক্লায়েন্ট যদি করে দিই তাহলে তারপরে একটা কাজ আবার করতে হবে, সেটা হচ্ছে আমাদের টাইম জোন ঠিক করে দিতে হবে। তাহলে সিস্টেম ক্লক এটা ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ মানে ম্যানুয়ালি আমাদের টাইম জোনটা ঠিক করতে হবে। টাইম যদি ঠিক নাও করি, ডেট ঠিক নাও করি, সেটা কোনো সমস্যা না, টাইম জোন ঠিক করে দিই জাস্ট একবারের জন্য। তাহলে টাইম জোনটা হচ্ছে এশিয়া ঢাকা, তাহলে আমি চাইলে এখানে টাইপ করে দিতে পারি, চাইলে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এশিয়া ঢাকা। এই কনফিগারটা কিন্তু চেঞ্জ হবে না, রাউটার টাইম অটোমেটিক চেঞ্জ হতে পারে কিন্তু এটা কিন্তু আর কখনো চেঞ্জ হবে না। সো এটা জাস্ট একবারে আমাকে ঠিক করে দিতে হবে এশিয়া ঢাকা। ঠিক আছে, তো এখন দেখেন 16:33 দেখাচ্ছে, রাউটার টাইম 24 আওয়ার ফরম্যাট। তো সমস্যাটা কি, ধরেন টাইম চেঞ্জ হয়ে গেছে, ধরেন এখন বাজে 10টা, এটা কিন্তু অটোমেটিক কখনো ঠিক হবে না, এই 10:33-এই থাকবে, এরপর থেকে চলা শুরু করবে। ঠিক আছে, এটা কিন্তু কখনোই ঠিক হবে না অটোমেটিকলি, যদিও দেখেন টাইম জোন কিন্তু আমাদের এশিয়া ঢাকা। হ্যাঁ ঠিক আছে, তার মানে ধরেন টাইম চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক আর ঠিক হবে না, এখন 10:40 বাজে না, 10:34 বাজে না, তাই না? কিন্তু এই টাইমটা অটোমেটিক আর চেঞ্জ হবে না, যদিও এখানে আমার টাইম জোন ঠিক আছে। তাহলে একটা কাজ করলাম, এখন তাহলে কি করতে হবে এটাকে ওভারকাম করার জন্য, আমাকে এনটিপি ক্লায়েন্ট করে দিতে হবে। তাহলে এনটিপি ক্লায়েন্ট কোথায় পাবো? আমি নর্মালি গুগলে সার্চ করব, যেহেতু আমরা বাংলাদেশে অবস্থান করতেছি, এশিয়া ঢাকা, তাহলে বিডি এনটিপি সার্ভার, বিডি এনটিপি সার্ভার সার্চ করলেই বাংলাদেশের জন্য ভ্যালিড পাবলিক এনটিপি সার্ভারের লিঙ্ক পেয়ে যাব। তাহলে এই একটা লিঙ্ক, ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, কপি করে মাইক্রোটিকে যাব, যাওয়ার পরে সিস্টেম এনটিপি ক্লায়েন্ট প্লাস এনাবেল করতে হবে। এবার ভ্যালিড এনটিপি সার্ভার আইপি দিতে হবে, এই যে প্রাইমারি এনটিপি সার্ভার, সেকেন্ডারি দিলাম, এখানেও দিলাম, এটাকে জাস্ট 1 করে দিলাম, কারণ ওখানে ওই লিঙ্কগুলো কিন্তু 0 1 2 3 আছে। ঠিক আছে, আর যেহেতু এটা ডোমেইন নেম আকারে দেখাচ্ছে, এটা আমি অ্যাপ্লাই দিলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের এখানে তো ডিএনএস আছে, বুঝতে পেরেছেন? সো অটোমেটিক আইপিতে কনভার্ট হয়ে যাবে, অ্যাপ্লাই, আইপিতে কনভার্ট হয়ে গেছে, আমার টাইমও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, টাইমও চেঞ্জ হয়ে গেছে। আরেকবার দেখতে চাই, সিস্টেম থেকে ক্লকে যাব, ধরেন আমার টাইম এখন রাত 12টা, তারপরে মনে করেন আমার মান্থ হচ্ছে জানুয়ারি, দেখেন এই দুটো খেয়াল করবেন, জানুয়ারি 28 রাত 12টা, একটু পরে দেখবেন যে অটোমেটিক্যালি আজকের ডেট টাইম ঠিক করে নেন। ঠিক আছে, কয়েক সেকেন্ড লাগে আর কি। তাহলে আমরা কি শিখলাম, এনটিপি হ্যাঁ ক্লায়েন্ট কিভাবে কনফিগারেশন করে। তাহলে এনটিপি ক্লায়েন্ট কনফিগার করতে গেলে আমাদের কি লাগবে, একটা ভ্যালিড এনটিপি সার্ভারের আইপি লাগবে। ঠিক আছে, যেখান থেকে এনটিপি আপডেটটা পাওয়া যাবে। আর যদি আমরা মাইক্রোটিকেই এনটিপি সার্ভার হিসেবে করতে চাই, তাহলে মাইক্রোটিকের মধ্যে কোন প্যাকেজটা লাগবে, এনটিপি প্যাকেজটা লাগবে। আর যদি মাইক্রোটিকে এনটিপি সার্ভার করতে না চাই তাহলে লাগবে না। ঠিক আছে, এখন রাউটারের ডেট অ্যান্ড টাইম রিয়েল টাইমের সাথে
ম্যাচ রাখার বা সিঙ্ক রাখার দরকারটা কি? 1 মিনিট হয়ে গেছে এখনো করে নাই, কয়েক লাগবে আর কি, একটু সময় লাগবে কয়েক সেকেন্ড। তো দরকারটা কি? দরকারটা হচ্ছে যে আমরা ধরেন কিছু শিডিউলার দিয়ে কিছু কাজ করাবো। ধরেন আমি ডে নাইট প্যাকেজ আমার করা আছে, যে প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আমার 5 এমবির গ্রাহক পাবে 3 এমবি। কারণ 5 এমবি করে সবাইকে দিলে এত ব্যান্ডউইথে অনেক বেশি প্রেশার, বিশেষ করে সন্ধ্যার সময় অনেক প্রেশার। আমি 3 এমবি করে দিলে ঠিক থাকে। তাহলে 5 এমবির গ্রাহক সন্ধ্যা 6টা থেকে প্রতিদিন 3 এমবি করে পাবে। আপনি কি প্রতিদিন সন্ধ্যা 6:00 হবে রাউটারে ঢুকবেন আর 3 এমবি করে দিবেন? এটা কিন্তু নর্মালি সম্ভব না। প্রতিদিন এক্সাক্ট 6:00-তে সম্ভব না, প্রতিদিন মনেও থাকবে না, প্রতিদিন আপনি একই কাজে থাকবেন না। তাহলে আমাদের কি করতে হবে? রাউটারে শিডিউল করে দিতে হবে যে প্রতিদিন সন্ধ্যা 6টার সময় 5 এমবির গ্রাহক হয়ে যাবে 3 এমবি। তাহলে এই কাজটা করতে গেলে রাউটারে যেহেতু টাইমের উপর বেস করে কাজ করবে, তাহলে অবশ্যই আপনার রিয়েল টাইম রাউটারের টাইম ঠিক থাকতে হবে। বুঝা গেছে? নিতে পারবেন না। এই কারণে আমাদের কি লাগবে? এনটিপি ক্লায়েন্ট কনফিগার লাগবে আর কি। তো দেখেন এখানে না হওয়ার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে সিস্টেম এনটিপি ক্লায়েন্ট এখানে যে ডাইনামিক এনটিপি সার্ভার হিসেবে আবার নিয়ে নিচ্ছে। সে কোনটা থেকে আপডেট নিবে হয়তো বুঝতেছে না, ঠিক আছে, যদিও ম্যানুয়ালি আমরা এখানে কনফিগার করছি, কিন্তু কোনটা অ্যাক্টিভ কিছুই দেখাচ্ছে না এখানে। হ্যাঁ, কিছুই দেখাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা আসছে মূলত ডিএসসিপি সার্ভার কনফিগার থেকে, ডিএসসিপি সার্ভার কনফিগার থেকে। অথবা আমরা যদি আরও 2 মিনিট তো হয়ে গেছে, আমরা একটু আরও 2 মিনিট ওয়েট করি, দেখি অটোমেটিক চেঞ্জ হয় কিনা। তো ততক্ষণে আমরা অন্য একটা কাজ করি, ঠিক আছে? এটা তো সমস্যা না, যেহেতু কোনো চেঞ্জ করতেছি না, দেখি অটোমেটিক হয় কিনা। অটোমেটিক হয়ে যাওয়ার কথা। তাহলে অন্য আমরা কি কাজ করব? সেটা হচ্ছে যে এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করবো এখন এই আইএসপি রাউটার কি। এনটিপি ক্লায়েন্ট দেখলাম, এখন এনটিপি সার্ভার করব। যদি আমি আইএসপি কে এনটিপি সার্ভার করি, তাহলে অন্যান্য বাকি রাউটারগুলোতে এনটিপি ক্লায়েন্ট হিসেবে আইএসপির যে আইপিটা আছে দিলেই হয়ে যাবে। এর জন্য যেতে হবে সিস্টেম এনটিপি সার্ভার, এখানে গিয়ে জাস্ট এনাবেল করতে হবে। আর ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, মিনিকাস্ট এগুলো কোনো কিছু রাখবো কেন? আমি ম্যানুয়ালি অ্যাড করে দেবো, এই অটোমেটিক ব্রডকাস্ট করে না আমি এনটিপি সার্ভার, সে অটোমেটিক মাল্টিকাস্ট করবে না, কোনো গ্রুপে মেসেজ পাঠাবে না যে আমি এনটিপি সার্ভার, কোনো প্রয়োজন নেই। আমরা ম্যানুয়ালি স্ট্যাটিক্যালি বলে দিব যে ওইটা এনটিপি সার্ভার, তার সাথে তার কাছ থেকে আপডেট নাও। বুঝা গেছে? আচ্ছা, তাহলে অ্যাপ্লাই, ওকে, দেখেন ঠিক হয়ে গেছে। এটা কিন্তু এনটিপি সার্ভার এনাবেল করছে, কিন্তু টাইমটা অটোমেটিক ঠিক হয়ে গেছে, 16:40 জুলাই 28। এখন এই রাউটারটা একই সাথে এনটিপি সার্ভার হিসেবেও কাজ করতেছে, ঠিক আছে, একই সাথে এনটিপি সার্ভার হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এখন কি করব? কোর রাউটারে আমরা দেখব যে এনটিপি ক্লায়েন্ট কনফিগারেশন হয় কিনা। তাহলে যেতে হবে কোর রাউটারে, ডেট টাইম কই অ্যাড করা হয় নাই, টাইম আছে, ডেট আছে, এই যে ডেটটা। হ্যাঁ, আচ্ছা খেয়াল করে দেখেন কি দেখাচ্ছে, জুলাই 28, টাইম কত দেখাচ্ছে? 10:41, ভুল আছে? হ্যাঁ, তাহলে সিস্টেম থেকে ক্লকে যাব। আমি বলছিলাম জাস্ট একবার আমাদের একটা কাজ করতে হবে, টাইম জোন ঠিক করে দিতে হবে। তাহলে এশিয়া, এবার আমি ইয়ে করতেছি, টাইপ করে দিচ্ছি ঢাকা, বানান কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। হ্যাঁ, এশিয়া ঢাকা। আচ্ছা, ঠিক হয়ে গেছে। কিন্তু যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিন্তু আর ঠিক হবে। যেমন ধরেন রাত 12:30 করে দিলাম, 00 মানে রাত 12:30, আর এখানে ধরেন জুলাই 8 করে দিলাম, তাহলে জুলাই 8 রাত 12:30। দেখেন 2-4 মিনিট গেলেও কিন্তু এটা ঠিক হবে না, ওটা তো 2-4 মিনিট তো ঠিক হয়ে গেছে, তাই না? কিন্তু এইটা আর ঠিক হবে না কেন? অটোমেটিক এটা ঠিক হবে না কখনো। হ্যাঁ, হয় ম্যানুয়ালি ঠিক করতে হবে,
নাহলে এনটিপি ক্লায়েন্টের সাহায্যে ঠিক করতে হবে। বুঝা গেছে? তো এনটিপি ক্লায়েন্ট তাহলে আমি এই রাউটারে কিভাবে করব? তাহলে এই রাউটারে কোনো এনটিপি প্যাকেজ লাগবে না? লাগবে না। যদি কোনো মাইক্রোটিকে আমি শুধু এনটিপি ক্লায়েন্ট কনফিগার করতে চাই, তাহলে আমার ওই রাউটারে এনটিপি প্যাকেজ কোনো প্রয়োজন নেই। তাহলে এর পরিবর্তে যাব কোথায়? সিস্টেম থেকে এসএনটিপি ক্লায়েন্ট। ঠিক আছে? মাইক্রোটিকে এনটিপি সার্ভার করব না, শুধু এনটিপি ক্লায়েন্ট কনফিগার করব। সো বাই ডিফল্ট এসএনটিপি ক্লায়েন্ট অপশনটা আছে, এটা এনটিপি ক্লায়েন্ট। ঠিক আছে? এনটিপি প্যাকেজ লাগবে না। এনাবেল করলাম। এবার এনটিপি সার্ভার আইপি দেব। এখন দেখেন আমি কোন আইপিটা দেব। যেহেতু আমি আইএসপি রাউটারকে এনটিপি সার্ভার হিসেবে ইউজ করছি, সো আমি এখন আইএসপি রাউটারের যে কোনো একটা ইন্টারফেসের আইপিকে এনটিপি সার্ভারের আইপি হিসেবে ইউজ করতে পারি। মানে আইপিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তাকে রিচ করে। ঠিক আছে? মানে এই রাউটারকে বলে দিচ্ছি যে তোমার এনটিপির আপডেট তোমার সময়ের জন্য জিজ্ঞেস করবা এই রাউটারকে, এই জন্য তার আইপিটা লাগবে, কিন্তু তার ইন্টারফেসের যে কোনো একটা আইপি হলে চলবে। এখন আমরা তো এইখানে আমরা আইপি ইউজ করবো, ধরেন ইন্টারফেসের আইপি, কিন্তু যদি আমরা কোনো আইএসপিতে লোকাল নেটওয়ার্ক মানে রিয়েল নেটওয়ার্কে কাজ করি, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে রাউটারের ইন্টারফেসে কোনো লুপ ব্যাক ক্রিয়েট করা আছে, সেই লুপ ব্যাকে একটা আইপি আছে, তাহলে আমরা চেষ্টা করবো সবার আগে ওই আইপিটাকে অ্যাসাইন করতে। কেন? কারণ লুপ ব্যাক ইন্টারফেসের আইপি কখনো ডাউন হয় না। ঠিক আছে? তাহলে আপাতত আমরা ফিজিক্যাল ইন্টারফেসের আইপি দিই। তাহলে এখানে দেখেন 192.168.12.1 দিয়ে দিব। কেন? 1 হচ্ছে এই ইন্টারফেসে অ্যাসাইন করা আছে এখানে। তাহলে 192.168.12.1 অ্যাপ্লাই দিলাম। দেওয়ার সাথে সাথে দেখবেন কি হয়। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। ঠিক আছে? এখন তার ভ্যালিড এনটিপি সার্ভার আইপি হচ্ছে এই যে লোকাল আইপি, দেখেন। ঠিক আছে? তাহলে এখানে কি হবে কাজ করতেছে, এই নিজেই বাইরের একটা পাবলিক এনটিপি সার্ভার থেকে টাইম ঠিক রাখতেছে, নিজের টাইম, এবং যারা যারা একে এনটিপি সার্ভার হিসেবে কনফিগার করবে তারা বা তাদেরকে সে ভ্যালিড টাইমটা প্রোভাইড করবে। বুঝা গেছে? এই হচ্ছে এনটিপি সার্ভার, এনটিপি ক্লায়েন্ট। বলেন ডায়াগ্রামের সাথে কাজের কি মিল পাচ্ছেন? মিল পাচ্ছেন? মানে বুঝতে পারতেন তো নাকি? তাহলে আমাদের এখানে এনটিপি ক্লায়েন্ট এবং সার্ভার এবং বন্ডিং কনফিগারেশনটা, তার মানে আমাদের এই পর্যন্ত, অর্থাৎ এই যে এই কাজগুলো হয়ে গেল এই সাইডের। এখন আমরা আসবো এখানে। এখানে আমাদের কি আছে? ভিল্যান কনফিগার করবো। হ্যাঁ, আর এটাকে আমরা সুইচ কনফিগার। ঠিক আছে? তাহলে আগে সুইচটা দেখি, ভিল্যানটা পরে দেখি। সুইচটা বলতে সুইচ বা ব্রিজ। তো ব্রিজ আমরা বিভিন্ন কারণে কনফিগার করতে পারি, বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে সুইচ। যেমন ধরেন আমার কাছে একটা মাইক্রোটিক আছে, ধরেন তার 10টা পোর্ট আছে, 10টা পোর্ট আছে। এখন এই মাইক্রোটিক ছাড়াও আমার কাছে আরো একটা মাইক্রোটিক আছে, যে মাইক্রোটিককে আমি আমার কোর ডিভাইস হিসেবে ইউজ করছি। তাহলে এখন আমার প্রয়োজন হচ্ছে একটা সুইচ। কেন? কারণ নেটওয়ার্কের ডায়াগ্রাম কীরকম? ডায়াগ্রাম হচ্ছে যে রাউটার থেকে সুইচে আসবে, সুইচ থেকে একটা পোর্ট থেকে একটা ক্লায়েন্ট যাবে, তাই না? তো এখন আমার কাছে সুইচ নাই, কিন্তু আমার একটা মাইক্রোটিক আছে যেটা ইউজ হচ্ছে না এই মুহূর্তে। তাহলে আমি কি করতে পারি? এই মাইক্রোটিকে লগ ইন করবো, করে একটা ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করব। সেই ব্রিজের আন্ডারে এই রাউটারের সকল 10টা পোর্ট অ্যাড করে দেব। এরপরে আমার তো এই রাউটারের আন্ডারে সুইচ লাগবে, তাহলে একটা পোর্টে আমি ইন করে দিব, ধরেন 1 নম্বর পোর্টে ইন করে দিলাম। আর বাকি যে 2 থেকে 9 পর্যন্ত আছে এই পোর্টগুলোকে আমি একটা ক্লায়েন্টের জন্য বা একটা ডিভাইসের জন্য ইউজ করতে পারবো। তাহলে আমাকে এই কারণেও মাইক্রোটিকে সুইচ কনফিগার করা বা ব্রিজ কনফিগার করা লাগতে পারে, এটা একটা রিজন আছে। এবার আমি এখানে এক্সাম্পল দিলাম যে আমার ফিজিক্যাল একটা হার্ডওয়্যার, এক্সট্রা একটা মাইক্রোটিক। এখন মনে করেন
আমার কাছে এক্সট্রা মাইক্রোটিক নাই, সাপোজ আমার কাছে এক্সট্রা মাইক্রোটিক নাই, আমার কাছে মাইক্রোটিক একটাই যার পোর্ট আছে 10টা। ঠিক আছে, তাহলে আমার ইথার 1 তো আপলিঙ্ক, এটা ওয়ান, সাপোজ যে কোনো একটা পোর্টকে তো ওয়ান হিসেবে কনফিগার করতে হবে, সাপোজ ইথার 1 কে করা আছে। তাহলে এবার ইথার 2 থেকে হ্যাঁ বাকিগুলো আছে। আচ্ছা, তাহলে এখন কি করব, তাই না? কি করব, তো আমি চাচ্ছি যে আমার ল্যানের এবং ইনক্লুডিং ওয়্যারলেস ডাব্লিউ ল্যান যে সবগুলোই একটা সিঙ্গেল /24 এর আন্ডারে থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা সিঙ্গেল /24 এর আইপি যদি আমি এই ইন্টারফেসে অ্যাসাইন করি, তাহলে কিন্তু আমি এই ইন্টারফেস বা এই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্ক ব্লকের আইপি ইউজ করতে পারবো না নর্মালি। কেন? কারণ রাউটারে এক একটা পোর্ট মানে আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেইন। ঠিক আছে, আমার এইখানে আমি একটা আইপি কনফিগার করলাম, ওই ব্রডকাস্টের মধ্যে কিন্তু এগুলো পড়বে না। তাহলে আমার কি করতে হবে, এইখানেও আলাদা একটা আইপি অ্যাসাইন করতে হবে, এইখানেও করতে হবে। কিন্তু আমার তো এটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে সবগুলা পোর্টে যেন একটা সিঙ্গেল /24 আন্ডারেই থাকে, ইনক্লুডিং ওয়্যারলেস পোর্ট, ইনক্লুডিং ওয়্যারলেস পোর্ট। তাহলে আমার কি করতে হবে, আমার সবার আগে একটা ব্রিজ কনফিগার করতে হবে, এই ব্রিজের আন্ডারে ওয়্যারলেস পোর্ট সহ বাকি সবগুলা পোর্ট এক্সেপ্ট মানে হচ্ছে যে ওয়ান পোর্ট ছাড়া বাকি সবগুলা পোর্ট এবং ইনক্লুডিং ওয়্যারলেস পোর্ট আমি এখানে অ্যাড করে দেব এই ব্রিজের আন্ডারে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, সবগুলা পোর্ট তখন একটা সিঙ্গেল ব্রডকাস্টের আওতায় চলে আসলো। এরপরে আমি এই /24 পরে ইন্টারফেসের ফিজিক্যাল ইন্টারফেসে না অ্যাসাইন করে আমি ব্রিজে অ্যাসাইন করব। ঠিক আছে, ব্রিজে অ্যাসাইন করব, করলেই তখন আমি দেখব ও আচ্ছা, তখন আমার এই পোর্ট দিয়েও এই সেম ব্লকের আইপি ইউজ করতে পারবো, এই পোর্ট দিয়েও সেম ব্লকের আইপি ইউজ করতে পারবো, যদি ওয়াইফাই ইউজ করি তারপরে সেম ব্লকের আইপি ইউজ করতে পারবো। ঠিক আছে, এই কারণে কি আমাদের ব্রিজ লাগতে পারে। তাহলে এইখানে সুবিধাটা কি, এইখানে আমার এক্সট্রা কোনো সুইচ লাগবে না, মাইক্রোটিক হিসেবে সবগুলো পোর্টকে আমি ইউজ করে ফেলছি, মাইক্রোটিকটা সুইচ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, কোনো সমস্যা না, চলবে। আবার ব্রিজের আরো একটা প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে লুপ ব্যাক ইন্টারফেস। লুপ ব্যাক, আইএনটি ফর ইন্টারফেস। লুপ ব্যাক ইন্টারফেস হিসেবে আমাদের রাউটারে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হয় বিভিন্ন কারণে। লুপ ব্যাক ইন্টারফেস বিভিন্ন কারণে ক্রিয়েট করা হয়, যেমন ধরেন আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি স্টাডিকে আপ করি, প্রত্যেকটা ক্লায়েন্টকে স্টাডিকে আপ করি, কিন্তু আমি সিঙ্গেল /32 পাবলিক আইপি দিই সবাইকে নেটিংয়ের জন্য একটা করে। তাহলে নর্মালি মনে করেন এটা আমার আইএসপি রাউটার, এটা আমার ক্লায়েন্ট রাউটার, তাহলে আমি যদি এখন রিয়েল আইপি দিয়ে আপ করতে চাই স্টাডিকে, তাহলে আমার কি করতে হবে, একটা /32 অ্যাটলিস্ট আইপি দিতে হবে। একটা আইপি হচ্ছে এই ইন্টারফেসে আর একটা আইপি এই ইন্টারফেসে। তাহলে একটা /32 আন্ডারে কিন্তু টোটাল আইপি হচ্ছে 4টা, তাই না? একটা /30 আন্ডারে টোটাল আইপি আছে 4টা। তাহলে আমি যখন আইএসপি থেকে একটা ক্লায়েন্টকে এই রিয়েল আইপি বা পাবলিক আইপির সাহায্যে স্ট্যাটিকে অ্যাপ করব, তাহলে আমার একটা ক্লায়েন্টের জন্যই টোটাল পাবলিক আইপি 4টা ইউজ হবে। ঠিক আছে, এইভাবে যদি আমি দিই ট্র্যাডিশনাল সিস্টেম। কিন্তু আমি যদি এখন একটা কাজ করি যে না, আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি একটা করে সিঙ্গেল আইপি দেব। ঠিক আছে, একটা করে সিঙ্গেল আইপি মানে /32 আইপি সিঙ্গেল আইপি, তাহলে তো আমার এই পলিসিতে সম্ভব না। তখন কি করতে হবে, তখন আমি যদি স্ট্যাটিকেও করতে চাই সম্ভব কিভাবে, তাহলে আমি এই যে পয়েন্ট টু পয়েন্ট আইপিটা যে অ্যাসাইন করতেছি, এটাকে আমি প্রাইভেট আইপি দিয়ে পিয়ারিং করব। প্রাইভেট আইপি, ঠিক আছে, প্রাইভেট আইপি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট পিয়ারিং করব। করার পরে আমি আইএসপি থেকে শুধু একটা /32 আইপি একটা স্ট্যাটিক রাউট দিই, স্ট্যাটিক রাউট। ঠিক আছে,
তাহলে এখন এই একটা সিঙ্গেল আইপি আমি এই রাউটারের কোন ইন্টারফেস অ্যাসাইন করব? যেহেতু আমি এটা কোনো ক্লায়েন্টকে দিব না, তাহলে আমি কি করব, এই রাউটারে একটা লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করব। এই ক্লায়েন্ট রাউটারে লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করে সেখানে এই /32 আইপিটা অ্যাসাইন করব। তাহলেই ওই আইপি দ্বারা এই রাউটারকে রিমোটলি অ্যাক্সেস করা যাবে, আবার ওই আইপি দ্বারা এই রাউটারে নেটিংও করা যাবে। তাহলে এইভাবেই আমার স্ট্যাটিকের সাহায্যে আমি /32 করে ক্লায়েন্টকে আপ করতে পারতেছি। তাহলে এইভাবে আমি কতগুলো পারবো, একটা /24 এর সবগুলো আইপি ইউজ করতে পারবো সিঙ্গেল সিঙ্গেল। বুঝা গেছে? তাহলে লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করার প্রয়োজন হয়। তাহলে মাইক্রোটিকের ক্ষেত্রে এই লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করার নিয়ম হচ্ছে একটা ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করা, যার নামটা দেই আমরা লুপ ব্যাক। কিন্তু এই ব্রিজ ইন্টারফেসের আন্ডারে কোনো ফিজিক্যাল পোর্ট থাকবে না। বুঝা গেছে? নর্মালি ব্রিজ মানে হচ্ছে তার আন্ডারে ফিজিক্যাল পোর্ট আছে, কিন্তু যখন আমি সেটাকে লুপ ব্যাক ইন্টারফেস হিসেবে ইউজ করব, তার তার আন্ডারে কোনো ফিজিক্যাল পোর্ট রাখা যাবে না। এতটুকুই, ঠিক আছে? আবার লুপ ব্যাক ইন্টারফেসের আরও এক ধরনের ব্যবহার আছে। যেমন ধরেন আমরা যখন রাউটিং নিয়ে কাজ করব, ধরেন আমার এইখানে একটা রাউটার R1, R2, R3, সাপোজ এইরকম যদি আমার একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম হয়, দেখেন সবাই সবার সাথে কানেক্টেড। তাহলে আমি যদি এখানে OSPF রাউটিং করি বা IBGP রাউটিং করি, তখন এই ডাইনামিক রাউটিংয়ে OSPF হোক, IBGP হোক, EBGP হোক, রাউটারগুলো কি করবে, একটা রাউটার আরেকটা রাউটারকে রাউটার আইডি দ্বারা চিনবে, রাউটার আইডি। এখন আমরা তো নর্মালি এখানে সিস্টেম আইডেন্টিটি সেট করতেছি, যেমন ক্লায়েন্ট 2, কিন্তু এই আইডিকে সে রাউটার আইডি হিসেবে চিনবে না। সে চিনবে রাউটার আইডি দেখতে একটা আইপি অ্যাড্রেসের মতো, 32 বিট অ্যাড্রেস, নট আইপি অ্যাড্রেস বাট 32 বিট অ্যাড্রেস, যেটা হচ্ছে ডটেড ডেসিমাল ফরম্যাট, মানে হুবহু আইপির মতো। তার হুবহু আইপির মতোই একটা অ্যাড্রেস, কিন্তু আইপি অ্যাড্রেস না, সেটাকে আইপি চিনবে, সে ওটাকে চিনবে আইডি হিসেবে। ঠিক আছে? সেটা আমরা ওএসপিএফ করি, বিজিপি করি, বা যে কোনো ডাইনামিক রাউটিং। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি এই ওএসপিএফ বা বিজিপি করার সময় যদি ম্যানুয়ালি রাউটার আইডি সেট করে না দিই, তাহলে রাউটার অটোমেটিক্যালি রাউটার আইডি হিসেবে সেট করে দেবে। এর ফলে যেটা হবে যে অটোমেটিক্যালি রাউটার আইডি সে 2 থেকে 3টা প্যারামিটার, ঠিক আছে, চেক করবে অটোমেটিক্যালি, নিজে নিজে চেক করে যে কোনো একটাকে সে রাউটার আইডি হিসেবে নিয়ে নেবে। তাহলে কি কি চেক করবে, সে সবার আগে চেক করবে রাউটিং প্রোটোকল যখন ওএসপিএফ বিজিপি এনাবেল করে দেব, সে সবার আগে চেক করবে যে ম্যানুয়ালি রাউটার আইডি অ্যাসাইন করা আছে কিনা। দেখলো যে নাই, তাহলে ম্যানুয়ালি নাই, এম ফর ম্যানুয়ালি নাই। এরপরে সে দেখবে যে রাউটারের লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করা আছে কিনা, LO0, লুপ ব্যাক 0 আর কি। লুপ ব্যাক ইন্টারফেস যদি অ্যাসাইন করা থাকে, সেই লুপ ব্যাকের যদি কোনো আইপি থাকে, তাহলে ওই আইপিটাকে সে রাউটার আইডি হিসেবে নিয়ে নেবে। দেখলো যে না, লুপ ব্যাকও নাই, তখন সে কি করবে, রাউটারের কোনো একটা ফিজিক্যাল ইন্টারফেসে আইপি আছে কিনা, এর মধ্যে লোয়েস্ট আইপি কোনটা, ছোট আইপি কোনটা, সেই আইপিটাকে সে রাউটার আইডি হিসেবে অ্যাসাইন করে নেবে। প্রত্যেকটা রাউটারেই কাজ করবে। তাহলে আমরা যদি ম্যানুয়ালি রাউটার আইডি অ্যাসাইন করে দেই, রাউটারকে এই প্রসেসটা করতে হচ্ছে না, তাই না? আবার সে ইন্টারফেসের আইপির মধ্যে লোয়েস্ট কোনটা সেটা চেক করবে, সেটাও রাউটার করতে হচ্ছে না। তার মানে কি, এক্সট্রা প্রসেস থেকে রাউটারকে আমরা রিলিজ দিলাম, তাই না? সো এই প্রয়োজন, এইসব কারণেও আমাদের লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করার প্রয়োজন হয়। আর রাউটার আইডি হিসাবে ওই লুপ ব্যাকের আইপিটাকেই আমরা কি করি, রাউটার আইডি হিসাবে অ্যাসাইন করে দিই। ঠিক আছে? সো এই কারণেও আমাদের ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করার প্রয়োজন। ব্রিজ ইন্টারফেস আমরা আরও একটা কারণে ইউজ করতে পারি, সেটা হচ্ছে যদি এটা আমার আইএসপি হয়,
এটা আমার ক্লায়েন্ট, সি ফর ক্লায়েন্ট, ঠিক আছে। এখন লেয়ার 2 মোডের রিডান্ডেন্সি লাগবে, যেমন একটু আগে আমরা এখানে বন্ডিং করছিলাম। বন্ডিং এর বিশেষ সুবিধা হচ্ছে কি, যে আমি এখানে রিডান্ডেন্সি পাচ্ছি, কিন্তু সব থেকে বড় যেটা বিষয়, আমার ক্যাপাসিটি আপগ্রেড হচ্ছে। মানে আমার যদি 100 MB ট্রান্সফার করা যায়, আমি যদি দুইটা 100 MB লিঙ্ক নেই, আমি 200 MB ট্রান্সফার করতে পারবো। এটা বন্ডিং এর সুবিধা। কিন্তু এখানে কি হচ্ছে, এই ব্রিজ মনে করেন এরকমটা হয় যে আইএসপি শুধু আমাকে একটা ব্যাকআপ লিঙ্ক দিচ্ছে, আইএসপি আমাকে শুধু ব্যাকআপ লিঙ্ক দিচ্ছে, কোনো ক্যাপাসিটি আপগ্রেড দিচ্ছে না। ব্যাকআপ লিঙ্ক মানে যখনই এটা যদি প্রাইমারি হয়, এটা যদি সেকেন্ডারি হয়, তাহলে যখনই এটা ডাউন হবে তখনই এটা যেন আপ হয়ে যায়, ঠিক আছে। শুধু একটার পরিবর্তে আরেকটা দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আইএসপি আমাদের কি করতে পারে, আইএসপি আমাদেরকে এসটিপি প্রোটোকলের সাহায্যে দিতে পারে, স্প্যানিং ট্রি প্রোটোকল। তো স্প্যানিং ট্রি প্রোটোকলের একটা প্রোটোকল আছে বা ভার্সনও বলতে পারি, সেটা হচ্ছে র্যাপিড বা টাইপ বলতে পারি, র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। তো বাই ডিফল্ট মাইক্রোটিকে ব্রিজ যখন আমরা ক্রিয়েট করব, তখন বাই ডিফল্ট আরএসটিপি প্রোটোকলটা এনাবেল করা থাকে। তাহলে যদি এখন আইএসপি বলে যে ভাই আমি আপনাকে শুধু একটা লিঙ্কের ব্যাকআপ হিসেবে একটা লিঙ্ক দিচ্ছি, এটা ডাউন হলে তবেই পাবেন, এবং আমি আপনাকে আরএসটিপি করে দিব বা এসটিপি করে দিব, তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, সেই ব্রিজের আন্ডারে এই পোর্টটা এবং এই পোর্টটা অ্যাড করে দিতে হবে। এখন আমি চাইলে এটাকে প্রাইমারি হিসেবে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারি, এটাকে সেকেন্ডারি হিসেবে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারি বাই ইউজিং পাথ কস্ট, মানে এই লিঙ্কের কস্ট ম্যানিপুলেট করার মাধ্যমে। তাহলে এই জন্য মাইক্রোটিকে আমাদের ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করা লাগতে পারে। তাহলে আমি কয়টা এক্সাম্পল দিলাম বলেন তো? আমি কিন্তু সব এখানে নোট করছি, ভিডিও দেখলে কিন্তু হয়ে যাবে। কয়টা এক্সাম্পল দিলাম? একটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করার জন্য, আমার নর্মালি ল্যানের পোর্ট বাড়ানোর জন্য, মানে সুইচ হিসেবে কনফিগার করব। তারপর হচ্ছে কি যে রিডান্ডেন্সির জন্য। তাহলে তিনটা হচ্ছে মেজর, তাই না? এতক্ষণ থেকে তিনটা এক্সাম্পল দিয়েছি। তবে লুপব্যাকের অনেকগুলো কথা বলছি, যে আমি সিঙ্গেল একটা আইপি দিয়ে নেটিং করব, এটা যেটা প্রয়োজন হতে পারে, অথবা আমি রাউটার আইডি হিসেবে অ্যাসাইন করবো, সেজন্য লুপব্যাক প্রয়োজন হতে পারে, তাই না? মানে লুপব্যাকের প্রয়োজনীয়তা অনেক কিছু বলছি, কিন্তু এই লুপব্যাক ক্রিয়েট করতে হয় ব্রিজ ক্রিয়েট করার মাধ্যমে। তাহলে এটা ব্রিজের প্রয়োজনীয়তা, ব্রিজ ক্রিয়েট করার প্রয়োজনীয়তা। তাহলে মেজর তিনটা বললাম। একটা হচ্ছে লেয়ার 2 মোডের লিঙ্কের রিডান্ডেন্সি, এই যে এখন যেটা এই মুহূর্তে ড্র করা আছে, ঠিক আছে। অথবা কি ব্রিজ ইন্টারফেস মানে হচ্ছে লুপব্যাক ইন্টারফেস, তাই না? আর হচ্ছে ল্যানের পোর্ট এক্সটেন্ড করা, ঠিক আছে। তিনটা হচ্ছে মেজর আমাদের মানে মানে প্রয়োজনীয়তা, যে ইয়ে করার জন্য, ব্রিজ ক্রিয়েট করার জন্য। তাহলে আমরা এখানে আজকে কি করব, আজকে শুধু ল্যানের পোর্টকে এক্সটেন্ড করার জন্য করব। কেন? আমাদের কিন্তু এটা নিয়ে ক্লাস আছে। লিঙ্ক রিডান্ডেন্সি সলিউশনে আমি আপনাদেরকে দেখাবো ব্রিজ ক্রিয়েট করে কিভাবে প্রাইমারি সেকেন্ডারি কনফিগার করে, ঠিক আছে। মানে এই যে আরএসটিপি প্রোটোকলটার সাহায্যে, এটা নিয়ে রিডান্ডেন্সি ক্লাসে দেখাবো, আমাদের ক্লাস আছে, হ্যাঁ। আর লুপ ব্যাক তো রাউটিং এ দেখাবোই। তাহলে আজকে হচ্ছে শুধু ল্যানটাকে এক্সটেন্ড কিভাবে করে। তাহলে আমরা দেখেন এখানে আমাদের একটা ইন হয়েছে, আউট হয়েছে, তাই না? তার মানে কি আমার একটা সুইচ লাগবে, আজকে একটা প্লেন সুইচ লাগবে। তাহলে আমি কি করব, এই ডিভাইসে ঢুকবো, ঢুকে একটা ব্রিজ ক্রিয়েট করব, যেই ব্রিজের আন্ডারে বাকি সবগুলো পোর্ট অ্যাড করে দেবো, ব্যাস, দ্যাটস না। তাহলে এখন চলে যাচ্ছি ব্রিজে। ব্রিজ মানে হচ্ছে সুইচ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন কি করব, ব্রিজ দেন হচ্ছে প্লাস, নাম আমি দিতেও পারি, নাও দিতে পারি। আর যে বললাম বাই ডিফল্ট ক্রিয়েট করতে গিয়ে এসটিপি, এই যে এসটিপিতে গেলে এই যে আর এসটিপি সিলেক্ট করা আছে। তাহলে আমরা যখন রিডান্ডেন্সি ক্লাস করবো তখন আমরা এটা নিয়ে কাজ করবো, আপাতত আমাদের কিচ্ছু লাগবে না, কিন্তু ব্রিজ অ্যাড করে দিলাম।
ঠিক আছে, তাহলে একটা ব্রিজ ক্রিয়েট করব। যেই ব্রিজে আমি এখন পোর্ট অ্যাড করে দেব, পোর্টসে যাব। কোন কোন পোর্ট? এই মুহূর্তে আমার ইথার 1 2 3 তিনটা লাগতেছে মেজর। তাহলে ইথার 1, এই যে ইথার 1 ব্রিজ 1, দেন ইথার 2, আর ব্রিজটা ব্রিজ 1 ই থাকবে। ইথার 3 ব্রিজ 1, ইথার 4 5 ও দিতে পারি। হ্যাঁ, দেন 5টা পোর্ট দিলাম। ব্যাস, এই রাউটারের এখন আমার ইথার 1 থেকে 5 পর্যন্ত এই 5টা পোর্ট সুইচ পোর্টের মতো কাজ করবে। কেন? দেন সবগুলা পোর্টই কিন্তু আমার ব্রিজের আন্ডারে আছে। ঠিক আছে, সবগুলা পোর্টই ব্রিজের আন্ডারে আছে। সো এখন আমরা একই ব্রডকাস্টের আওতায় চলে গেছি। ইন্টারফেসেস সবার সামনে কি আছে? এস আছে, আর এস, আর ফর রানিং, এস ফর স্লেভ। বুঝা গেছে? এই হচ্ছে সুইচের কনফিগারেশন। আর যদি আমি মনে করেন এটাকে, বারবার ডিসকানেক্ট হচ্ছে কেন? এটা ঠিক আছে, ও এটা রমন থেকে চলে যাচ্ছে, রমন থেকে চলে যাচ্ছে। কারণটা কি? রিলোড। আবার ট্রাই করি। আচ্ছা, যেহেতু চলে যাচ্ছে তার মানে কোথাওটা প্রবলেম হচ্ছে, তাই না? তাহলে এই জন্য আমরা কি করতে পারি? যেহেতু আমি দেখে আমি কিন্তু কোর রাউটার, আইএসপি রাউটার রিস্টার্ট দিয়েছিলাম, ঠিক আছে, মানে বন্ধ করে চালু করছিলাম। সবগুলোকে আরেকবার বন্ধ করে চালু করে দিই। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু যখন পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে তখন হয়তো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী হলো। যদি ভেঙে ভেঙে করাইতাম তাহলে কিন্তু এইভাবে হয়তো বা একটা ডায়াগ্রাম আসতো না, একটা শেপ আসতো না, কিন্তু এখন কিন্তু আসতেছে। ঠিক আছে, এটা একটু পরে বুঝতে পারবেন। কীরকম বুঝতে পারবেন? দেখেন, এই ক্লায়েন্ট এদিক দিয়ে এখানে বন্ডিংয়ের ভিতর দিয়ে সে ইন্টারনেটে চলে যাবে। তার মানে যদি এখানে একটা লিঙ্ক কাটাও পড়ে তারপরে কিন্তু সে ইন্টারনেট যে নাই বা এরকম কোনো প্রবলেম তার হবে না। বুঝা গেছে? আলটিমেটলি কিন্তু এইভাবে কিন্তু চলে আইএসপিতে লাইন। না না, সবাই পাবে। ব্যান্ডউইথ পাবে আপনার 1 জিবি, 1 জিবি ভাগ করে পাবে, সবাই ভাগ করে। আগে ব্যান্ডউইথ ছিল 1500, এখন হয়ে যাবে 1 জিবি। স্লো হবে একটু, কিন্তু নেট তো থাকবে, একেবারে ডিসকানেক্টেড হবে না। এটাও তো ভালো, তাহলে দুইটা লাইন থাকলে একটা যে কাটাও করে তাও নেট পাবে, একেবারে ডিসকানেক্টেড হবে। ব্যান্ডিং দিয়ে কি হয় বুঝি নাই। না, ব্যান্ডিং তো তখন ওই এক সেকেন্ডটাই থাকে। তো আপনি কি লাইন ভালো করবেন না? লাইন করবেন না, সমস্যা তো সামনে। যতক্ষণ লাইন ডাউন থাকবে ততক্ষণ চালাইতে পারবে। হ্যাঁ, মোবাইল রিসেট দিবে, মোবাইল ভাঙে ফেলবে, রাউটার রিসেট দিবে, যে নেট অফ আছে ফেসবুক তো চলতেছে, ততক্ষণ লাইন আপ করে দেবে। সবগুলো রিস্টার্ট দিছি।
তো সুইচ আমাদের অলরেডি কনফিগার করা শেষ। দেখেন আমরা কি করলাম, ব্রিজ ক্রিয়েট করলাম, যে ব্রিজের আন্ডারে সবগুলো পোর্ট দিয়ে দিলাম। বুঝা গেছে? এতটুকুই। আর ব্রিজের ওই যেটা বললাম যে ল্যানের জন্য ইউজ করব, সেটা আমাদের ওয়্যারলেস ক্লাসে আমি দেখাবো কীভাবে ব্রিজ কনফিগার করে ব্রিজ ইন্টারফেস আইপি অ্যাসাইন করে আবার ল্যান সেটের জন্য কাজ করতে হবে, তখন আমরা ওটা দেখাবো। আজকে যে প্লেন সুইচ মোড শেষ, এই ব্রিজের কাজ শেষ। এখন আমি এটা কাজ করবো, সবার আগে কোর রাউটারে ভিল্যান কনফিগার করব, আইপি অ্যাসাইন করব। তো দেখেন ডায়াগ্রামে আমাদের কোরের ল্যান হচ্ছে ইথার 3, সেখানে আমি দুইটা ভিল্যান ক্রিয়েট করব। কারণ ইথার 3 থেকে কিন্তু ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2 কানেক্টেড। ক্লায়েন্ট 1 এর ভিল্যান হচ্ছে 10, 2 এর হচ্ছে 11, ঠিক আছে? এবং এর আইপি হচ্ছে দেখেন 192.168.100.0/30, আর এটা হচ্ছে 192.168.100.4/30। এটা হচ্ছে মেইন সাবনেট 100.0/24। এটাকে আমরা কি করছি, /30 করে সাবনেট করছি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে কোর রাউটারে যায় ভিল্যান, ইন্টারফেস দেন হচ্ছে ভিল্যান, হ্যাঁ ইন্টারফেস থেকে ভিল্যান দেন হচ্ছে প্লাসে এখানে আমি নাম দিচ্ছি সাপোজ ক্লায়েন্ট 1 ভিল্যান 10, ক্লায়েন্ট 1 ভিল্যান 10। বুঝা গেছে? নাম দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ভিল্যান আইডিতে সেই আইডি দিতে হবে। এই নামটা কিন্তু কোনো বিষয় না, কিন্তু আইডি হচ্ছে বিষয়। 10 মানে 10, ইন্টারফেস ইথার 3। এটাকে বলা যায় সাব ইন্টারফেস ক্রিয়েট করা। একটা ফিজিক্যাল ইন্টারফেসের আন্ডারে একটা ফিজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করা। এবার হচ্ছে 11 ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 2 ভিল্যান 11, আইডি হচ্ছে 11, ইন্টারফেস ইথার 3। বুঝা গেছে? তাহলে আমাদের এই যে ভিল্যান ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি ইন্টারফেস থেকে দেখি, দেখেন ইথার 3-র আন্ডারে দুইটা ভিল্যান আছে, এই যে সাব ইন্টারফেস এর আন্ডারে চলে আসছে, এটাই সাব ইন্টারফেস। এবার আইপি অ্যাসাইন করতে হবে, আইপি অ্যাড্রেস প্লাস কোর রাউটার আইপি কই, আইপি তো থাকার কথা আছে তো 192.168.100.1/30, মানে 100.0/30। তাহলে 1 বসাবো আমরা কোর রাউটার ইন্টারফেস হবে ক্লায়েন্ট 1 ভিল্যান 10, ঠিক আছে? এটাকে কপি করে আর একটা আইপি হচ্ছে 5, এই নেটওয়ার্ক ব্লকেট 100.4/30, আইপি হচ্ছে 5 ভিল্যান 11, ঠিক আছে? শেষ। এখন দেখেন যেহেতু কোর রাউটার নিজেই ইন্টারনেট প্রোভাইড করতেছে, তাহলে তাকেও নেট করতে হবে, তাই না? তাহলে এখন কোর রাউটার নেটিং করে দিব, আইপি ফায়ারওয়াল নেট প্লাস অ্যাকশন মাস্কুলেট, চেইন দ্য সোর্স নেট আছে, ঠিক আছে? কোর রাউটারের কাজ শেষ। এখন চলে যাবো ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 1 এর ইনফরমেশন হচ্ছে তার ভিল্যান 10 কনফিগার করতে হবে, আর এই নেটওয়ার্ক ব্লকের সেকেন্ড আইপিটা অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? এদিকে অ্যাসাইন করলাম 1, এখানে অ্যাসাইন করবো এখন 2, আর সেটা ডিফল্ট গেট হয়ে দিবে, ব্যাস। তাহলেই ক্লায়েন্ট 1 ইন্টারনেট পেয়ে যাবে। ইন্টারফেসেস ভিল্যান প্লাস ভিল্যান 10, আইডি হচ্ছে 10, ইন্টারফেস কোনটা হবে দেখেন, আইএসপি থেকে যে কেবলটা আসছে তার কোন পোর্টে লাগছে, ইথার 1, সো তার জন্য ইন্টারফেস ইথার 1। ভিল্যান ক্রিয়েট হয়ে গেল। এরপরে আইপি অ্যাড্রেস প্লাস 192.168.100.2/30 ভিল্যান 10, ঠিক আছে?
তারপর ডিএনএস, তারপর হচ্ছে ডিফল্ট রাউট 192.168.100.1 100.1 কেন হইল? কারণ 1 তো আমি এখানে অ্যাসাইন করছি আইএসপি রেঞ্জে। এখন আমি ক্লায়েন্ট থেকে পিং করি, পিং করে পাচ্ছে, দেখছেন? তাহলে ইন্টারনেট এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সে পাচ্ছে, ঠিক আছে? ক্লায়েন্ট 2 তে ইন্টারফেসেস ভিলেন প্লাস, তাহলে ভিলেন 11, আইডি হচ্ছে 11, ঠিক আছে? আইডি হচ্ছে 11। আর ইন্টারফেস কোনটা হবে? ইথার 2 হবে, কারণ ক্লায়েন্ট 2 এর আপলিঙ্কের ইন্টারফেসটা ইথার 2 তে লাগছে, সেই ইথার 2। এবার আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাস আইপি হচ্ছে 192.168.100.6/30 ভিলেন 11। আইপি থেকে ডিএনএস, মানে স্ট্যাটিকে আমি ওয়ান কনফিগার করতেছি, বাট নতুন ইনফরমেশন অ্যাড্রেসে ভিলেন আইপি রাউট। ফাইভ, কারণ ওই ভিলেনের 5 অ্যাপ্লিকেশন করছি আমি কোর রাউটার এন্ডে। এখন আমি গুগল পিং করি, দেখেন গুগল পিং পেয়ে যাবে। ঠিক আছে? যদি আমার ভিলেন যদি মিসম্যাচ হতো, সাপোজ ভিলেন এখানে 11 এর জায়গায় দিয়ে দিয়েছি 110, মিসম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখেন কি হয়। আইপি কিন্তু কনফিগার ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ভিলেন আইডি ভুল করে ফেলছে। টাইম অন আছে, দেখেন। সো যেটা বলবে সেটাই কিন্তু আমাকে করতে হবে। এখন আবার আমি 110 এর জায়গায় ভিলেন 11 করে দিই, দেখছেন? বলেন। বুঝা গেছে বিষয়টা? তাহলে এই ল্যাবে আমাদের ছিল এনটিভি ক্লায়েন্ট, সার্ভার, বন্ডিং, ঠিক আছে, এবং হচ্ছে ভিলেন এবং হচ্ছে ব্রিজ, এই কয়টা কাজ এখানে আমরা করলাম। এখন নিচে দেখেন, ওই যে যেটা এক্সাম্পল দিলাম যে ব্রিজ ইন্টারফেস, হ্যাঁ, এই যে এখানে দেখেন পাবলিক আইপি হিসাবে একটা এক্সাম্পল দেওয়া আছে না, এটা 103.168.0.1। তো ধরেন এটা হচ্ছে আমার পাবলিক আইপি, কারণ আমি নিজে আইএসপি হিসেবে কাজ করতেছি। আমার পাবলিক আইপি হচ্ছে বা রিয়েল আইপি হচ্ছে 103.168.0.0/24, ঠিক আছে? এটা আমার পাবলিক আইপি। তাহলে এই পাবলিক আইপি আমি তো এই প্রাইভেট আইপি দিয়ে /30 করে করে পিয়ারিং করতেছি, কিন্তু আমি এই পাবলিক আইপি প্রত্যেকটা ক্লায়েন্টকে একটা করে দিব সাপোজ। তো আমি এইখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে আমি প্রথম আইপিটা 1 আইপিটা আমি ক্লায়েন্ট 2 কে দিচ্ছি, হ্যাঁ, 1 আইপিটা ক্লায়েন্ট 2 কে দিচ্ছি। তাহলে আমি এই একটা পাবলিক আইপি দিয়ে, একটা সিঙ্গেল পাবলিক আইপি দিয়ে কীভাবে একটা ক্লায়েন্ট আপ করব স্ট্যাটিকে? এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে আগে আমার আইএসপি থেকে ওই ক্লায়েন্টের একটা P2P লিঙ্ক আপ করা, পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। তাহলে পয়েন্ট টু পয়েন্ট ভিলেন 11 দিয়ে করলাম, আইপি অ্যাসাইন করলাম, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এখন আমি চাচ্ছি যে না, এই যে ইন্টারনেটটা চালাবে সে এই আইপি দিয়ে চালাবে, মানে সে যখন হোয়াট ইজ মাই আইপি দিবে তার আন্ডারে যে ইউজারগুলো থাকবে হোয়াট ইজ মাই আইপি দিবে, আইপি দেখাবে এটা। এখন যদি হোয়াট ইজ মাই আইপি দেয় তাহলে আইপি দেখাবে এই কোর রাউটের পাবলিক আইপি অথবা এর পাবলিক আইপি। কিন্তু যদি এর ডিভাইসে আইপি আছে পাবলিক আইপি এবং আমি হোয়াট ইজ মাই আইপি দেবো ওইটাই দেখাবে, তাহলে সেই সিস্টেমটা কি?
সিস্টেমটা হচ্ছে এই যে এই আইপিটাকে তাহলে আমার এখানে ইউজ করতে হবে এই ক্লায়েন্টের জন্য। তাহলে স্ট্যাটিকের মাধ্যমে কীভাবে করবো? স্ট্যাটিকের মাধ্যমে সিঙ্গেল আইপি ক্লায়েন্ট আপ করার নিয়ম হচ্ছে আমি আগে ভিলেন দিয়ে P2P একটা লিঙ্ক আপ করে ফেলবো, দেন আমি আমার আপস্ট্রিম রাউটার থেকে সেই ক্লায়েন্ট রাউটার দিকে ওই 32 ব্লকের একটা স্ট্যাটিক রাউট দিব। কীভাবে দিব দেখেন। তাহলে আমি জাস্ট কোর রাউটারে সবার আগে যাব, ক্লায়েন্ট 1, কোর রাউটারে সবার আগে যাব। কোর রাউটারে গিয়ে আমি এখান থেকে আইপি থেকে রাউটে যাব, যার পরে স্ট্যাটিক রাউট দিব প্লাস, ঠিক আছে। প্লাসে গিয়ে আমার আইপিটা হচ্ছে ডেস্টিনেশনে 103.168.0.1, কিন্তু গেটওয়ে কোনটা হবে? গেটওয়ে হবে, দেখেন ডায়াগ্রাম ভালো করে বুঝেন, এটা ভিলান 11 কিন্তু, হ্যাঁ 11, এইদিকে আইপি হচ্ছে 5, 103.168.100.5, আর এদিকে হচ্ছে 6। তাহলে আমি এখন এই রাউটার থেকে এই পাবলিক আইপি স্ট্যাটিক রাউট দিচ্ছি, তার মানে গেটওয়ে হবে 6, বুঝা গেছে? তাহলে গেটওয়ে হচ্ছে 6, 192.168.100.6। আমি কমেন্ট দিতে পারি যে পাবলিক আইপিটা কেন, এটা কমেন্ট দিলাম যে এটা ক্লায়েন্ট টু পাবলিক আইপি, তাহলে পরে আমার পরিবর্তে যে কেউ বুঝতে পারবে যে স্ট্যাটিক রাউটটা কেন করা হয়েছে, এটা ক্লায়েন্ট টু পাবলিক আইপি, ঠিক আছে। তাহলে এবার আমি কি করব, ক্লায়েন্ট 2-তে আসবো, ক্লায়েন্ট 2তে আসার পর একটা লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করব, তাহলে ব্রিজ, দেন হচ্ছে প্লাস, নাম দিব লুপ ব্যাক, আমি 0, 1, 2 এরকম নাম নেম দিতে পারি, লুপ ব্যাক 0 দিলাম, যদি আরেকটা ক্রিয়েট করি 1 দিব। এবার আইপি থেকে অ্যাড্রেসে যাব, যাওয়ার পরে সেই লুপ ব্যাক ইন্টারফেস আইপি অ্যাসাইন করব 103.168.0.1 সিঙ্গেল আইপি, কিচ্ছু করতে হবে না, ইন্টারফেস লুপ ব্যাক, ব্যাস ব্যাস হয়ে গেল। এখন আমি আইএসপি রাউটার থেকে লুপ ব্যাকে পিং করি, সরি কোর রাউটার থেকে যে আইপিটা লাইভ হয়েছে কিনা, তাহলে পিং করি, পিং 103.168.0.1 পিং করে পাচ্ছে। তো যদি সে আইপিটা অ্যাসাইন না করতো তাহলে কিন্তু পাইতো না, দেখেন পাচ্ছে না, ঠিক আছে। অথবা আইপি অ্যাসাইন করছে কিন্তু সে স্ট্যাটিক রাউটটা দেয়নি, তারপর কিন্তু পাবে না, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক রাউটারের গুরুত্ব আছে, আইপি অ্যাসাইন করারও গুরুত্ব আছে। রাউটিং আরও ডিটেলস ক্লিয়ার করবো আর কি। তো এটা সিস্টেম হচ্ছে কি, যে স্ট্যাটিকে যদি আমরা সিঙ্গেল আইপি দিয়ে ক্লায়েন্ট আপ করতে চাই তাহলে আমরা এইভাবে ক্লায়েন্ট আপ করতে পারি, বুঝা গেছে? ওকে, এই স্লাইডে আর কোনো কিছু নাই, শেষ। কোনো কোশ্চেন থাকলে বলেন। আছে? আচ্ছা, এখন দেখবো ভিআরআরপি। যদিও ভিআরআরপি তেমন একটা লাগে না, একটু দ্রুত চলে, হ্যাঁ এটা আসলে তেমন একটা লাগে না। তো ভিআরআরপি দেখেন এইখানে আসলে কি করা হয়েছে, আগে ডিভাইসগুলোকে পাওয়ার অন করে দিই। আপনারা কি করবেন, এই ভিডিও দেখে দেখে হুবহু এরকম ডায়াগ্রাম করবেন, তারপর তো কাজ তো আমি এখানে করছি, শুধু ডায়াগ্রামটা আমি আগে থেকে করছি, তাই না? হ্যাঁ, তো এখানে দেখেন ভিআরআরপি মূলত ল্যান্সারের ব্যাকআপ, তাহলে এই যে আমার এটা রাউটার, এই দুইটা মিলে আমি একটা ভার্চুয়াল রাউটার ক্রিয়েট করব, ঠিক আছে। এই ভার্চুয়াল রাউটারে একটা আইপি অ্যাসাইন করব, এই ল্যান পিসির গেটওয়েগুলো হবে শুধু এই ল্যান না,
আমার এই আমার এই লোকাল ল্যানের যতগুলো পিসি আছে সবার জন্য গেটওয়ে হবে এই ভার্চুয়াল রাউটারের আইপি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন আমি এখানে আমার প্রথম কাজ হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইস পাওয়ার অন করে, পাওয়ার অন অলরেডি হয়ে গেছে, আইএসপি রাউটারকে সবার আগে আমি ইন্টারনেট কনফিগার করব। দেন আইএসপি রাউটার থেকে আমি দেখবো যে ক্লায়েন্ট এই রাউটারে ইন্টারনেট পাচ্ছে কিনা, এই রাউটারে পাচ্ছে কিনা। মানে মূলত ডায়াগ্রামটা কীরকম, ধরেন আমার আগে বাসার কথা চিন্তা করেন, আপনার বাসায় মনে করেন এই যে আপনি ওয়াইফাই রাউটারে আপনার আইএসপি থেকে লাইনটা আসলো, এখানে পিপি ইউজার কানেক্ট করলো, আপনি ওয়াইফাই পাসওয়ার্ড কনফিগার করলেন, ইউজার নেম পাসওয়ার্ড ওয়াইফাই, আপনি মোবাইলে ওয়াইফাই চালাচ্ছেন, ল্যাপটপে চালাচ্ছেন, এই তো বাসার নেটওয়ার্ক। এখন আইএসপির কেবল কাটা পড়ছে, তাহলে কি হবে, আপনার ইন্টারনেট থাকবে? থাকবে না। কিন্তু যদি এরকমটা হয় যে আপনার আইএসপি ঠিক আছে, আপনার এই রাউটার নষ্ট হয়ে গেছে, তাহলে কি আপনার ইন্টারনেট থাকবে? থাকবে না। তখন কি করতে হবে, তখন এইটাকে সলিউশন হিসাবে বা ব্যাকআপ বা রিডান্ডেন্সি হিসাবে আমি যদি আরেকটা বাজার থেকে রাউটার কিনে নিয়ে আসি, নিয়ে এসে আরেকটা লাইন নিলাম, আপলিঙ্ক লাইক এরকম নিয়ে নিলাম, নিয়ে আমি এখন এই দুই রাউটারের মধ্যে একটা ভার্চুয়াল রাউটার ক্রিয়েট করব, ভিআর ভার্চুয়াল রাউটার। ঠিক আছে, এই দুই রাউটারের মধ্যে একটা ভার্চুয়াল রাউটার ক্রিয়েট করব। এই ভার্চুয়াল রাউটারে একটা আইপি অ্যাসাইন করব, যে আইপিটা হবে আমার ল্যানের জন্য গেটওয়ে। ঠিক আছে, কিন্তু এটা তো ভার্চুয়াল রাউটার, এটা তো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে কীভাবে কাজ করবে, যদি এটাকে প্রাইমারি করি তাহলে সবসময় ব্যান্ডউইথ দিতে পাবো, যদি কোনো কারণে এই রাউটার সমস্যা হয়ে যায় তাহলে আমি ব্যান্ডউইথ দিতে পাবো। এটা হচ্ছে ভিআরআরপির কাজ, এই ডায়াগ্রাম। এই যে আমি এইটা আমার মেইন রাউটার, ক্লায়েন্ট ওয়ান রাউটার ওয়ান, তাহলে সে আইএসপি থেকে লাইন নিছে, ক্লায়েন্ট ওয়ান রাউটার, ক্লায়েন্ট ওয়ান মানে ক্লায়েন্ট কিন্তু একটাই, রাউটার টু, সেও আইএসপি থেকে লাইন নিছে। এবার আমি এই দুইটা মিলে ভিআরআরপি ক্রিয়েট করবো, আর এই ল্যান পিসি থেকে চেক করবো যে ব্যান্ডউইথ আমার এদিক দিয়ে হচ্ছে। রাউটার 2 এবং রাউটার 1 দুইটাই তো ফিজিক্যাল কেবল দিয়ে কানেক্টেড, ফিজিক্যাল কেবল দিয়ে কানেক্টেড। তবে কিভাবে, একটা সুইচ দিয়ে, মানে ল্যান কি হয়, মেইন আইএসপির সাথে ফিজিক্যাল কেবল, ফিজিক্যাল কেবল। এটা করার উদ্দেশ্য হলো কখনো যেন ডিসকানেক্ট না হয়, ল্যান থেকে যেন ইন্টারনেট কখনো ডিসকানেক্টেড না হয়। কিন্তু রাউটার লাগবে আমার দুইটা, এখানে একটা ভার্চুয়াল করে দেব, দুইটার মধ্যে একটা ভার্চুয়াল করে নেব, এই জন্য বলেন এটা সাধারণত করা হয় না। তো আমরা এখন দেখি, প্রথম কাজ হচ্ছে বেসিক কনফিগারেশন, রমন এবং হচ্ছে আপনার আইডেন্টিটি সেট করার পরে আমি এখানে দেখেছি একটা আইএসপি থেকে, তো নর্মালি যদি আপনি আরো একটা আইএসপি এখান থেকে এখানে অ্যাড করেন দিতে পারেন, কোনো সমস্যা নেই, একই কনফিগারেশন। আমার তো এই সাইডের কনফিগার নিয়ে কোনো কনসার্ন নাই, আমার মেইন কনসার্ন হচ্ছে এখানে, এই যে এই তোমার আপনার এই যে ইয়ের মধ্যে কি বলে এটা, স্কোয়ারের মধ্যে, এই বক্সের মধ্যে মেইন কাজ হচ্ছে আমার এটা, মেইন কনসার্ন, কারণ আপলিঙ্কের ওদিকে কনসার্ন। সরি, প্রথমে কমান্ড দিয়ে শুরু করছি। রাউটার ক্লায়েন্ট ওয়ান রাউটার ওয়ান, যেভাবে নাম আছে ওই করবে।
client 1 router 2 সুইচ তাহলে সুইচের কনফিগারেশন হতে অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ, জাস্ট ব্রিজ। ল্যান পিসি চেক করার জন্য যে আসলে আমার ভিআরপি ঠিকমতো কাজ করে কিনা। আচ্ছা, এবার দেখি উইনবক্স দিয়ে সবাইকে পাচ্ছে কিনা। আইএসপি পাচ্ছে, দেখেন সবগুলো পেয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আইএসপি রাউটারে ইন্টারনেট এনশিওর করা, ডিএসসিপি ক্লায়েন্টের সাহায্যে করব। কারণ দেখেন আমি ভিআরপি করি আর যে কনফিগারই করি, আলটিমেটলি এই ক্লায়েন্ট পিসি কি চায়, ইন্টারনেট আছে কি নাই। এই জন্য আমি প্রত্যেকটা ল্যাবেই ইন্টারনেটে এনশিওর করি। তাহলে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, এটাকে জাস্ট ইন্টারফেস, এই এনটিপি দরকার নেই, ইন্টারফেস চেঞ্জ করে ইথার10 দিব, ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা কি গুগল প্রিন্ট করছিলাম, গুগল প্রিন্ট করছিলাম। তাহলে আমার আইএসপি রাউটার ইন্টারনেট চলে আসছে। এখন এইখানে কিন্তু আর ওইরকম বন্ডিং টন্ডিং কিচ্ছু নাই। তাহলে ইথার 1 আমি এই নেটওয়ার্ক ব্লকের আইপি অ্যাসাইন করবো, ইথার 2 তে আমি এই নেটওয়ার্ক ব্লকের আইপি অ্যাসাইন করব। তাহলে আইপি অ্যাড্রেসেস প্লাস 10.1.1/24 ইন্টারফেস ইথার1, আরটা হচ্ছে 10.1.1.3.1/24, এটা ইন্টারফেস ইথার2। বুঝা গেছে, এই দুই ইন্টারফেস আইপি অ্যাসাইন করলাম। যেহেতু প্রাইভেট আইপি নেটিং করতে হবে, আইপি ফায়ারওয়াল নেট, আইএসপি রাউটারের কাজ শেষ। এবার হচ্ছে এই রাউটারের আগে ইন্টারনেট এনশিওর করতে হবে, এই রাউটারের ইন্টারনেট এনশিওর করতে হবে, তারপর আমার ভিআরআরপি কাজ, তাই না? আগে তো আমার ইন্টারনেটটা নিতে হবে, তারপর আমি ভিআরআরপি করে ম্যানেজ করব ভার্চুয়ালি। তাহলে ক্লায়েন্ট 1 রাউটার 1 এ যাই, মানে ক্লায়েন্ট একটাই, রাউটার দুইটা, ক্লায়েন্ট 1 রাউটার 1। কোন ইন্টারফেস অ্যাসাইন করব, ইথার1। তাহলে আইপি অ্যাড্রেসেস প্লাস, ঠিক আছে, 10.10.12.2 ইথার1, হ্যাঁ, ডিএনএস। তাহলে দেখেন মাইক্রোটিকে স্ট্যাটিকে আমরা কতবার কনফিগার করতেছি, স্ট্যাটিকে ওয়ান কনফিগারেশন কতবার করতেছি, দেখেন এর আগের ল্যাবেও করলাম, এখনো করতেছি। হ্যাঁ, তারপর যদি ডিএসপি তে করা যায়, তাহলে ওই রাউটার ডিএসপি সার্ভার করতে হবে, দরকার আছে করো। হ্যাঁ, স্ট্যাটিকটাই বেশি ইউজ করা হয়। ভুল করে ফেলছি, 10.10.1.1। এবার দেখি ক্লায়েন্ট 1 রাউটার 1 ইন্টারনেট পাচ্ছে কিনা, পাচ্ছে। তাহলে এবার চলে যাব ক্লায়েন্ট 1 রাউটার 2, এখানে সেম ভাবে ইথার2 ইন্টারফেসে এই নেটওয়ার্ক ব্লকের আইপি অ্যাসাইন করব। ইন্টারফেস ইথার2 আইপি ডিএনএস
এখন আপনি যে আইএসপি দিয়ে কাজ করেন সেই আইএসপি তে ডিএনএ তে ওই টিএস বসাবেন। ঠিক আছে, তাহলে দুই রাউটারে আমার ইন্টারনেট চলে আসছে। এখন হচ্ছে আমার ল্যান সাইডের জন্য ভিআরআরপি। ঠিক আছে, নর্মালি ল্যান সাইডে আমরা কি করি দেখেন, ধরেন এই রাউটার নাই, তাহলে আমি এই ইন্টারফেসটা আইপি অ্যাসাইন করবো ল্যানের আইপি, দেন সুইচ দিয়ে আমি একটা পিসিতে ইউজ করবো। কিন্তু আমার এই রাউটার ডাউন হয়ে গেছে, তাহলে তো কেবল সব ঠিক আছে কিন্তু রাউটার ডাউন, এর ইন্টারনেট পাবে পাবে না। এইটার জন্য আমি আর একটা রাউটার নিলাম, সেটাকে আমি ল্যানের মধ্যে ঢুকাই দিলাম, দিয়ে ভিআরআরপি কনফিগার করলেই আমার কাজ শেষ। তখন এই এদের কাজ হচ্ছে এই রাউটার দিয়ে এই রাউটার কোনো দেখাচ্ছে না, এদের কাজ হচ্ছে ইন্টারনেট পেলেই হলো। তাহলে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সবার আগে এই সুইচটাকে কনফিগার করে ফেলবো সবার আগে। ঠিক আছে, কারণ এটা তো এখনো সুইচ না, রিয়েল তো সুইচ না, তাই না? সুইচ বানাইতে হবে, তাহলে ব্রিজ কনফিগার করে অ্যাড করে দিব ইথার 1 2 3। তাহলে সুইচ ডিভাইসে ঢুকি, ইন্টারফেস ব্রিজ, ওকে, পোর্ট ইথার 1 2 3 আছে, শেষ, সুইচের কাজ শেষ, শুধু পোর্ট অ্যাড করে দিলাম, সুইচের কাজ শেষ। এখন আমাকে করতে হবে ভিআরআরপি কাজ। তো দেখেন এখানে আমি এই দুই রাউটার মিলে ভার্চুয়াল রাউটার করব, মানে ভিআরআরপি করব। তো আমার ল্যানের আইপি ব্লক হচ্ছে এটা 192.168.10.0/24। তো তার মধ্যে দেখেন এই ইন্টারফেসে আইপি অ্যাসাইন করছে 2, এই ইন্টারফেসে আইপি অ্যাসাইন করছে 3। কোন নেটওয়ার্ক ব্লকের? এই নেটওয়ার্ক ব্লকের। ঠিক আছে, আর আমি ভিআরআরপি যে রাউটারটা করব, মানে ভার্চুয়াল রাউটার করব, সেই রাউটারে আমি অ্যাসাইন করব 1। এই নেটওয়ার্ক ব্লকের আইপি কি 1 থেকে শুরু না, 1 2 3 এর শুরু না, ওই 1 রাখছি গেটওয়ে হিসেবে। এই সেই গেটওয়েটা এখানে কনফিগার করা হয়, দেখেন। ঠিক আছে, এই ফিজিক্যাল ইন্টারফেসের আইপিটা আর গেটওয়ে হবে না, হবে ভার্চুয়াল রাউটারের আইপিটা হবে গেটওয়ে। এটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে কিভাবে করে? চলে যাচ্ছি ক্লায়েন্ট 1 রাউটার 1-এ, দেন ইন্টারফেসেস, ইন্টারফেস যাওয়ার পর হচ্ছে হয়ে গেলে খুঁজে পাই না, এই যে এখানে তো আছি ভিআরআরপি। ঠিক আছে, আচ্ছা, তো ভিআরআরপিতে প্লাস আমি নাম দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার স্বাধীনতা, নট ম্যান্ডেটরি। তো ভিআরআরপি 1-ই থাক। ঠিক আছে, কোন অ্যাড করবো? আমার ল্যান কোনটা? ক্লায়েন্ট 1 রাউটার 1-এর ইথার 2, তাহলে ইথার 2। এবার আইডি ইউজ করতে হবে, আইডি দুই রাউটারে সেভ ইউজ করতে হবে, তাহলে আইডি দিলাম সাপোজ 10। ঠিক আছে, আর প্রায়োরিটি বাই ডিফল্ট প্রায়োরিটি থেকে 100। এই প্রায়োরিটি কাজ কি? প্রায়োরিটি হচ্ছে যার প্রায়োরিটি বেশি থাকবে সে হবে প্রাইমারি বা মাস্টার, আর যার প্রায়োরিটি কম থাকবে সে হবে সেকেন্ডারি বা ব্যাকআপ। তাহলে বাই ডিফল্ট 100, তাহলে আমি একে প্রাইমারি করতে যাচ্ছি, তাহলে এটা 200। ঠিক আছে, এইটাকে হ্যাঁ এই রাউটার দিয়ে ইন্টারনেট পাবো, হ্যাঁ। ঠিক আছে, আর দেখেন ইন্টারভেলটা হচ্ছে আপনার এই যে এখানে 1 সেকেন্ড আছে। ঠিক আছে, এটা এটা কোনো 1 মিনিট মেবি, হ্যাঁ। আচ্ছা, তো এই প্রিয়ামশন মোড, আর একটা হচ্ছে প্রিয়ামশন মোড, মানে হচ্ছে যে সে আপনার ওই যে মাস্টার এবং স্লেভ এই ইলেকশন প্রসেসটাতে সে অংশগ্রহণ করবে, মানে অ্যাক্টিভলি। যদি এনাবেল না করে তাহলে কিন্তু কাজ করবে না। সো বাই ডিফল্ট প্রিয়ামশন মোড এনাবেল থাকে। তাহলে এখানে মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে আমি আমার ল্যানের ইন্টারফেসকে অ্যাড করে দিলাম, একটা আইডি দিলাম, আর হচ্ছে যেহেতু প্রাইমারি করতে চাচ্ছি আইডি তার প্রায়োরিটি বাড়াই দিলাম, যে এই জন্য প্রাইমারি হবে। ঠিক আছে, কিন্তু এখন রানিং হবে না। তাহলে আমি এখন কী করবো? এই সেম কাজটাই ক্লায়েন্ট 2-তেও করব। আমি তখন আগেই ঢুকছিলাম ওখানে।
ইন্টারফেসেস ভিআরআরপি প্লাস এই ল্যান পোর্ট কোনটা ইথার 3 তাহলে ইথার 3 আইডি হচ্ছে 10 আর এটার প্রায়োরিটি আমি 100 দিই কোনো সমস্যা নেই তাহলে ভিআরআরপি ইন্টারফেস ক্রিয়েট করা শেষ এটাই মূলত ভার্চুয়াল রাউটারের ইন্টারফেস এবার আইপি অ্যাসাইন করতে হবে আইপি অ্যাসাইন করব এই ইন্টারফেসে 2 এবং এখানে একটা ভিআরআরপি ইন্টারফেস করলাম সেটা অ্যাসাইন করে দেব 1 আর এই ইন্টারফেসে অ্যাসাইন করব 3 আর এর ভিআরআরপি তে অ্যাসাইন করব 1 তার মানে 2 রাউটারেরই ভিআরআরপি ইন্টারফেসে আইপি অ্যাসাইন হবে 1 এই আইপিটা হ্যাঁ দেখেন আইপি অ্যাড্রেসেস প্লাস তাহলে 192.168.10.2/24 এটা অ্যাসাইন হবে ইথার 2 তে আর ভিআরআরপি তে অ্যাসাইন হবে 1 10.1 ইন্টারফেস ভিআরআরপি ওইদিকে কাজ করতে হবে করলে অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ বুঝা গেছে আইপি অ্যাড্রেসেস প্লাস 192.168.10.3 হবে 10.3 হ্যাঁ 10.3 ইথার 3 ইন্টারফেস আর দিয়ে দিন ভিআরআরপি 1/24 ঠিক আছে কিন্তু এটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে দেখেন কেন কারণ ভিআরআরপি তে গেলে ব্যাকআপ দেখাচ্ছে যে বি ফর ব্যাকআপ এই ইন্টারফেসটা ব্যাকআপ এখন হয়ে আছে আর এই ইন্টারফেসটা দেখেন আর রানিং মাস্টার তাহলে এটা কখন আপনার ইয়ে হবে যখন এটা ডাউন হয়ে যাবে ঠিক আছে যখন এটা ডাউন হবে তখন এটা হবে রানিং মাস্টার দেখেন এটাকে ডাউন করে দিই ঠিক আছে কয় মিনিট সময় লাগলো জাস্ট কয়েক সেকেন্ড আবার এনাবল করে দিই প্রাইমারিটা তো একটু আগেই রেডি হয়ে থাকে নষ্ট হলে পরে সেকেন্ডারি দেখেন আবার সে প্রাইমারি চলে আসছে কেন কারণ হচ্ছে এটা যে বেশি তার প্রায়োরিটি বেশি হয়ে যাচ্ছে 200 টাকা বুঝা গেছে তাহলে এখন যেহেতু এগুলো প্রাইভেট আইপি 2 রাউটারে কি করতে হবে নেটিং করতে হবে তাহলে 2 রাউটারে নেটিং করে দিচ্ছি আইপি ফায়ারওয়াল নেট প্লাস মাস্কুরেট আইপি ফায়ারওয়াল মাস্কুরেট এবার আমি এই ক্লায়েন্ট পিসিতে কনফিগার করব তারা দেখেন আমার এই নেটওয়ার্ক ব্লকের এক আইপিটা হচ্ছে ভিআরআরপি ইন্টারফেসে 2 এই ইন্টারফেসে 3 এই ইন্টারফেসে তাহলে 1 2 3 আইপি শেষ তাহলে এই নেটওয়ার্ক ব্লকে আরো আইপি কতগুলো আছে 4 থেকে 254 4 থেকে 254 আইপি আমার একটা ক্লায়েন্টের জন্য বুঝতে পারতেছেন কিনা বলেন তিনটা আইপি আমাদের কাজ হয়ে গেছে এটা একটু তো অলরেডি কাজ করব সাইট থেকে 254 আমরা গ্রাহককে দিতে পারবো বুঝতেছেন বিষয়টা কি চিন্তা করে এইটা বলেন বুঝছেন কিনা 4 থেকে 254 কেন বলেন আমরা তো তিনটা আইপি ইউজ করছি অলরেডি 2 ইউজ করছি রাউটার 1 এ 3 ইউজ করছি রাউটার 2 তে আর 1 ইউজ করছি হচ্ছে দুইটা রাউটারে যে ডিআর গুড ডিআর এই মনোযোগ আছে
এবার দেখেন তাহলে আমরা ল্যান পিসিতে এখন আইপি অ্যাসাইন করব, তাই না? জাস্ট ফর চেকিং পারপাস। দেখেন আইপি অ্যাড্রেসেস প্লাস 192.168.10.254/24 ইন্টারফেস ইথার1। কেন ইথার1 তা কেবল লাগছে? হ্যাঁ, আইপি ডিএনএস, আইপি রাউটস, 10.1। দেখছেন কোনো রাউটার ইন্টারফেস আইপি দিলাম না, ভার্চুয়াল আইপি দিলাম 10.1। এবার দেখেন সে গুগল পায় কিনা, পাচ্ছে। এবার আমরা একটু দেখবো সে কোন দিক দিয়ে পাচ্ছে। আমি যে আইএসপি রাউটার আইপিটাকে পিং করলেই হবে। হ্যাঁ, আইএসপি রাউটারের আইপিটাকে পিং করলেই হবে। আচ্ছা দাঁড়ান, আমি আইএসপি রাউটার ঢুকি একটু, আইএসপি রাউটারের গেটওয়েটা পিং করলেই হবে। এটা অন্যটা কারণ আছে আর কি, এই দুটো না। তাহলে আমি আইএসপি রাউটারের গেটওয়েকে পিং করতেছি, কারণ সেটা তোমার এই দিকে আছে, তাই না? এখন সে এই দিক দিয়ে পাচ্ছে না এই দিক দিয়ে পাচ্ছে, সেটা বোঝানোর বিষয়। দেখেন কার কাছে গেছে 10.2, মানে এর কাছে গেছে, তারপরে গেছে 12.1 এর কাছে গেছে, এই যে পাচ্ছে। কেন? কারণ এখন এই মুহূর্তে এটাই মাস্টার। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ এটা সব থেকে ভালো হয় এই ডটের পিং দিয়ে রাখি, তাহলে দেখি যে কতটুকু সময় লাগে আমার কনভার্জেন্স। ঠিক আছে, এই পিসি থেকে পিং দিয়ে রাখছি। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমার এই রাউটার ভিআরআরপি, আচ্ছা আমি এখন রাউটার 2 কে কি করব? হ্যাঁ, রাউটার 2 কে তো আমি এখন প্রাইমারি করব। তাহলে একটা কাজ করি, এটাকে দেখি 220 নেই কিনা, নিচ্ছে। হ্যাঁ, এটা 220 করে দিলাম। তাহলে কি হবে, এইটা মাস্টার থেকে শিফট হয়ে মাস্টার হবে, কিন্তু এইখানে প্যাকেট লস হয় কিনা বা কতটুকু সময় লাগে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? না, দেখি কি হয়। আমি কিন্তু চেঞ্জ করে দিছি, এখানে চলতে আছে পিং। ব্যান্ডেজ না হয় এদিক ধরতেছে। ঠিক আছে, পিং কিন্তু বন্ধ হয়নি। গুগল দেই, সমস্যা হয়নি। হ্যাঁ, আবার মনে করেন ডাউন হয়ে গেছে, এবার ডাউন। দুইটা প্যাকেট আছে, এটা তো ডাউন হয়েছে, তখন তো ডাউন হয়নি, আমরা শিফট করাইছি। কথা বোঝা গেছে? তাহলে এখন আবার এটা আপ। এখন তো এটা মাস্টার হয়ে যাবে, প্যাকেট লস হয়। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে ক্লায়েন্ট 1 রাউটার 2 এখন মাস্টার। হ্যাঁ, তাহলে আমরা দেখি, এখন আমি আবার ট্রেস আউট করি, এখন 3 এর কাছে গেছে। 3 মানে কি যে দেখেন একটা আইপি অ্যাড্রেস টোটাল 32 বিটের। ঠিক আছে, টোটাল 32 বিট। তাহলে এখানে /24 মানে হচ্ছে একটা আইপি ফরম্যাট এরকম, এই একটা আইপি ফরম্যাট, আর এইটাকে আমি জাস্ট এইভাবে লিখলাম। তাহলে এখানে 24 মানে 24টা বিট নেটওয়ার্ক বিট, প্রতিটাতে কিন্তু 8টা করে বিট আছে প্রতিটা অক্টেটে, মানে এই 192 মানে এখানে 8টা বিট আছে, 180 মানে 8টা বিট আছে, তাহলে 8 8 8। তাহলে এই পর্যন্ত আমি কোনো কিছুই করতে হবে না, এটা আমার নেটওয়ার্ক না।
এই 24টা ফিক্সড। তাহলে আমার ল্যান্ড সাইডের জন্য থাকলো, সরি আমার হোস্ট পোর্শনের জন্য থাকলো এই 0 মানে হচ্ছে 8টা 0। তাহলে এই 0 মানে হচ্ছে 8টা 0, 1 2 3 4 5 6 7 8, এই আমার হোস্ট পোর্শনের বিট। এখন ইউজেবল আইপি অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এটা হচ্ছে ইউজেবল আইপি বের করার নিয়ম। n হচ্ছে নাম্বার অফ হোস্ট বিট, n হচ্ছে নাম্বার অফ হোস্ট বিট, ঠিক আছে। তাহলে এখন 2 টু দি পাওয়ার হোস্ট বিট হচ্ছে 8টা মাইনাস 2, তাহলে 2 টু দি 8 মানে 256 মাইনাস 2 আলটিমেটলি 254। এখন যেহেতু নেটওয়ার্কটা শুরু হয়েছে 0 থেকে, তাহলে এর পরের থেকে আইপি শুরু হবে, এই জন্য 1 থেকে 254 পর্যন্ত আইপি। এর পরেরটা 255 হচ্ছে ব্রডকাস্ট। এই ব্রডকাস্ট এবং এই প্রথম যে 0, এই দুইটা আমরা ইউজ করতে পারি না, এই জন্য এই -2। কথা বোঝা গেছে? এই হচ্ছে সাবনেটিং। এটাই আমি আপনাদের আজকে ভিল্যান করে সেই সাবনেটিংগুলোই বলবো।